এখানে যে 46 জন আছো, এই 46 জনের মধ্যে যদি কোনো একজনেরও এই নেট কিংবা সেট পরীক্ষা উত্তীর্ণ হয়ে থাকো বা তোমাদের যদি সেই সার্টিফিকেটটা থেকে থাকে, তাহলে অবশ্যই তোমরা অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের পরীক্ষায় বসতে পারবে। তাহলে মজার বিষয় হলো না? তাহলে আমার এক প্রিপারেশনে দুটো হবে, অর্থাৎ এক জায়গায় যাব, আমার রদ দেখা কলা বেচা দুটোই হবে। হ্যাঁ, এবার এর সঙ্গে আরো কিছু অ্যাড করব, কেমন বলো তো? ধরো এর যে মানে সিলেবাসটা তোমরা দেখতে পাচ্ছ, এই সিলেবাসটা একটু মন দিয়ে দেখো। এখানে কি আছে, যে উপন্যাসের মধ্যে আছে কৃষ্ণকান্তের উইল, যেটা কিনা আমাদের বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা, আরণ্যক, যেটা কিনা আমাদের বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা, এবং বলয় গ্রাস, যেটা আশাপূর্ণা দেবীর লেখা। কাব্যগ্রন্থের মধ্যে আছে মেঘনাদ বধ কাব্য। এই মেঘনাদ বধ কাব্য খুব চর্চিত একটা কাব্য পাইকার মধুসূদন দত্তের। তাও আবার সেই মেঘনাদ বধ কাব্যের সব স্বর্গ পড়তে হবে না, তিনটে স্বর্গ পড়তে হবে। একটা হচ্ছে চতুর্থ, একটা হচ্ছে ষষ্ঠ, এবং একটা হচ্ছে নবম স্বর্গ। নেক্সট আমরা চলে আসছি কোথায়? নেক্সট আমরা আসছি, এক সেকেন্ড, জীবনানন্দ দাশের এখানে আসি। জীবনানন্দ দাশের এখানে বনলতা সেনের একটা কাব্যগ্রন্থ আছে। এখানে যদিও বেশি কবিতা নেই, কিন্তু তবুও পিএসসি বলে দিয়েছে সব কিছু পড়তে হবে না, মাত্র প্রথম 5টি কবিতা পড়বে। সুভাষ মুখোপাধ্যায়ের আরো একটা কাব্যগ্রন্থ পদাতিক কাব্যগ্রন্থ, এটাও খুব গুরুত্বপূর্ণ, এখানেরও প্রথম 5টি কাব্যগ্রন্থ। কাজী নজরুল ইসলামের বিদ্রোহী আর আমার কৈফিয়ত, ছোট ছোট দুটোই ইউটিউবে চলে যাবে, দেখবে ব্রততী বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে সুন্দর আবৃত্তি করা আছে। মানে সিলেবাসটা কত সোজা দেখতে পাচ্ছ, কিন্তু টুইস্ট আছে পরে বলবো। এবার চলে আসছি আমরা নাটকে। নাটকের ক্ষেত্রে প্রথম আসছে বিসর্জন নাটক, রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। গুরু নরক গুলজার নাটক মনোজ মিত্রের লেখা, ঠিক আছে। প্রবন্ধের মধ্যে নির্বাচিত প্রবন্ধ কাজী আব্দুল ওদুদের লেখা। এই যে নির্বাচিত প্রবন্ধ বলে কাজী আব্দুল ওদুদের যে প্রবন্ধ গ্রন্থটা, সেই প্রবন্ধ গ্রন্থের প্রথম 5টি প্রবন্ধ পড়তে হবে, বেশি নয়। যদি কেউ বসে সকাল 6টায় বসলে 9টার মধ্যে কমপ্লিট হয়ে যাবে এই 5টি প্রবন্ধ। আস্তে আস্তে পড়লে, জোরে জোরে পড়লে 6টায় বসলে 8টার মধ্যে কমপ্লিট হয়ে যাবে। শ্রেষ্ঠ প্রবন্ধ অন্নদাশঙ্কর রায়ের। এই অন্নদাশঙ্কর রায়ের যে শ্রেষ্ঠ প্রবন্ধ বলে প্রবন্ধ গ্রন্থ, সেখানেরও প্রথম 5টি প্রবন্ধ এখানে রয়েছে। এবার চলে আসছি আমরা ছোট গল্প। এই ছোট গল্পের রবীন্দ্রনাথের ছোট গল্প মেঘ ও রৌদ্র। আমরা ছোটবেলা থেকে এই পর্যন্ত বাংলা নিয়ে পড়াশোনা করেছি, আশা করি ছোট গল্পটা আমরা পড়েছি। শরৎচন্দ্রের মহেশ, এ তো আমাদের ছোটবেলার স্কুলেই ছিল। মানিক বন্দ্যোপাধ্যায়ের টিচার, সৈয়দ মুস্তফা সিরাজের গাছটা বলেছিল, এবং জ্যোতিরিন্দ্রনাথ নন্দীর গিরগিটি। এর মধ্যে যতগুলো ছোট গল্প আছে, তার মধ্যে এই একমাত্র গিরগিটি গল্পটা একটু বড়, এবং গিরগিটি গিরগিটি গল্পেতে বেশ কিছু ইনফরমেশন আছে মনে রাখার মতো। কোন দিকে পাঁচিল, কোন দিকে নিম গাছ, কোথায় ইট দেওয়া ছিল, কোন দিক থেকে গিরগিটি গিয়েছিল, ঠিক আছে, ভুবন বাবুর ঘরে কি কি ছিল, ইত্যাদি ইত্যাদি অনেক কিছু ইনফরমেশন এই গিরগিটি গল্পে রয়েছে। বাংলা সাহিত্যের ইতিহাস, এবার আমরা একদম ডিরেক্ট বাংলা সাহিত্যের ইতিহাসে চলে আসি। কোন বাংলা সাহিত্যের ইতিহাস বলতো? একদম সোজা, একদম সোজা সেই বাংলা সাহিত্যের ইতিহাস যেটা কিনা আমরা ক্লাস 9 থেকে পড়ে এসেছি। ক্লাস 9-এ পড়েছি, ক্লাস 10-এ পড়েছি, ক্লাস 11-12-এ পড়েছি, গ্রাজুয়েশনে পড়েছি, মাস্টার্সে পড়েছি, কারো যদি মাস্টার্স করা থাকে। বিএডে পড়িনি, মিথ্যে কথা বলবো না, বিএডে আমরা পড়িনি। তাহলে সেখানে রয়েছে মঙ্গল কাব্য। যদিও বা এখানে বলছে বাংলা সাহিত্যের ইতিহাস, কিন্তু আমি তোমাদের টেক্সট ধরে পড়াবো, একদম মঙ্গল কাব্যের টেক্সট। এখানে 3টে মঙ্গল কাব্য দেওয়া আছে, মনসা মঙ্গল, চণ্ডী মঙ্গল এবং ধর্মমঙ্গল। মনসা মঙ্গলের একদম টু দি পয়েন্ট টেক্সট পড়বে, যেটা কিনা আশা করি কোনো ইনস্টিটিউশনের কোনো টিচার পড়াবে না। চণ্ডী মঙ্গলের টু দি পয়েন্ট টেক্সট পড়বে, সাহিত্যের ইতিহাস নয়, অর্থাৎ ইনফরমেশন জানবে না, টেক্সট পড়বে। তাহলে সবটা মনে থাকবে, যত কঠিন প্রশ্ন হোক না কেন তোমরা করতে পারবে। ধর্মমঙ্গলেরও টেক্সট পড়বে। ঠিক তেমন ভাবেই বৈষ্ণব কাব্যের মধ্যে রয়েছে কি কি? বৈষ্ণব পদাবলী। বৈষ্ণব কাব্য বলতে বৈষ্ণব পদাবলী, ছোটবেলায় পড়েছিলাম। বিদ্যাপতি, চণ্ডীদাস, জ্ঞানদাস, গোবিন্দ দাস, সেই বিদ্যাপতিকে মৈথিলী কোকিল বলা হয়। হ্যাঁ, চণ্ডীদাসের সেই পিরিতি কচুরি পানা কুটি কুটি করে, ঠিক আছে, সেই বৈষ্ণব পদাবলী।
একটু একটু মনে পড়ছে, একটু একটু মনে পড়ছে কি? গোবিন্দ দাস, জ্ঞান দাস, কোনটাকে বাৎসল্য রসের কবি বলা হয়, কোনটাকে পূর্বরাগের কবি বলা হয়, সেই ইনফরমেশনগুলো কিন্তু আমাদের এখানে দেখতে হবে। এইবার আমরা একটু আধুনিক যুগে চলে আসছি। কোন আধুনিক যুগে? মনে করে দেখো, সেই ক্লাস 11-12 পড়েছিলাম, এই নোট ফোট লিখেছিলাম এখান থেকে। সেই ফোর্ট উইলিয়াম কলেজ, সেই বিদ্যাসাগর, সেই দীনবন্ধু, সেখান থেকে শুরু করে গিরিশচন্দ্র ঘোষ, দ্বিজেন্দ্রলাল রায়, প্রমথ চৌধুরী, সত্যেন্দ্রনাথ দত্ত, এরা কিভাবে বাংলা গদ্য সাহিত্যকে এগিয়ে নিয়ে গেছে সেটা আমাদের জানতে হবে। কেন বলো তো? ফোর্ট উইলিয়াম কলেজের আগে পর্যন্ত বাংলা সাহিত্যে গদ্যের চল সেভাবে ছিল না। কি ছিল? পদ্যের চল ছিল। আমরা কিভাবে বুঝবো পদ্যের চল ছিল? এই, যদি কারোর মধ্যযুগ পড়া থাকে, একদম মেন টেক্সট, তোমরা এখানে দেখবে যত লেখা সব কিন্তু পদ্যধর্মী লেখা, গদ্যধর্মী কিন্তু লেখা নয়। তাই বলা হয় যে পদ্য সাহিত্যের থেকে গদ্য সাহিত্য অনেক বেশি আধুনিক, কিন্তু পদ্য কিন্তু অনেক মানে মানে পুরানো, অর্বাচীন। নেক্সট আমরা আসছি কোথায়? নেক্সট আমরা আসছি বাংলা ব্যাকরণে। এই বাংলা ব্যাকরণ তুমি যদি নেট পড়ো, নেটেও রয়েছে, মানে আই মিন ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট। এই বাংলা ব্যাকরণ তুমি যদি টেট পড়ো, অর্থাৎ টিচার এলিজিবিলিটি টেস্ট, সেখানেও রয়েছে। এই বাংলা ব্যাকরণ তুমি হচ্ছে ইএমআরএস এও রয়েছে। এই বাংলা ব্যাকরণ আমি পিএসসি সিলেবাস বোঝাচ্ছি, এখানেও রয়েছে। আবার এই বাংলা ব্যাকরণ আমাদের কি বলবো, আমাদের যে এসএলএসটির যে সিলেবাস ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের, সেখানেও রয়েছে। কি কি? সন্ধি, সমাস, প্রত্যয়, কারক, বিভক্তি, পদ পরিবর্তন, লিঙ্গ পরিবর্তন, অশুদ্ধি সংশোধন, আর এক কথায় প্রকাশ। তাহলে কি, এই যদি সিলেবাসটারে নিয়ে 6 মাস ঘষা মাজা করা যায়, বুঝতে পারছো সিলেবাসটা একদম কেমন ভাবে গ্রিপে আসবে? কেমন ভাবে গ্রিপ ইন দ্য সেন্স, এই সিলেবাসটা কিন্তু আমাদের জলের মতন করতে খুব সময় লাগবে না। এইবার আসল প্রশ্নে আসি, তাহলে আমাদের যখন এই সিলেবাসটাকে জলের মতন করতে সময় লাগবে না, তাহলে ধরে নিতে হবে সারা পশ্চিমবঙ্গ ব্যাপী কতজন ছাত্রছাত্রী বিএড করে বসে রয়েছে? ধরে নিচ্ছি জাস্ট 1 লক্ষ, খুব কম করে বলছি, 1 লক্ষ, কম করে বলছি। যে পিএসসির পরীক্ষাটা হবে কিন্তু আগস্ট নাগাদ হবে, ডেটও বলে দিচ্ছি, আগস্ট নাগাদ পিএসসির পরীক্ষা হবে। সেখানে 1 লক্ষ ছেলেবেলে আন্নারাও পরীক্ষায় বসবে, স্টুডেন্ট, অ্যাসপিরেন্ট, তারা পরীক্ষায় বসবে। এইবার এই 1 লক্ষ ছেলেমেলে পরীক্ষায় বসবে, ভ্যাকান্সি থাকবে হয়তো বাংলাতে ম্যাক্সিমাম 50টা, 50 থেকে 70, বলে দিচ্ছি আমি সেটাও। তাহলে 1 লক্ষর মধ্যে 50 থেকে 70, 50 থেকে 70 ভ্যাকান্সির সঙ্গে সঙ্গে এটা জেনে নিও, এটা কিন্তু এই ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের এসএলএসটি পরীক্ষা নয়। এর স্যালারি স্কেল থেকে শুরু করে সুযোগ সুবিধা সব কিন্তু বেশি গেজেটেড অফিসারের মতন, গেজেটেড অফিসারের মতন এ গ্রেডের চাকরি এটা। একটা ডব্লিউবিসিএস অফিসারের কাছে যেমন যেমন পাওয়ার থাকে, তাদের অ্যাডমিনিস্ট্রেটিভ পাওয়ারগুলো বাদ দিয়ে সমস্ত সেই পদমর্যাদা, সেই সব কিছু কিন্তু তোমার কাছে থাকবে। কম্পিটিশন একটু বেশি। তাহলে এই এত কম্পিটিশনের মধ্যে দিয়ে আমরা এগোবো কি করে? মজার বিষয় কিছু নয়। এই যে এখানে চলে এসছো ক্লাস করতে, তোমরা কতজন আছো টোটাল এখানে? ধরো 66 জন আছো। এই 66 জন ধরে নাও তোমরা মোটামুটি প্রথম কি বলবো, ভুল হচ্ছে এটা, প্রথম 30,000 জনের মধ্যে চলে এসছো, প্রথম 30,000 জনের মধ্যে চলে এসছো। কারণ কেন বলো তো? তোমরা ভেবেছো তোমরা ওয়েস্ট বেঙ্গল পিএসসি বা পাবলিক সার্ভিস কমিশনের অ্যাসিস্ট্যান্ট মাস্টার্সের জন্য পড়াশুনো করবে। এখনো ছেলেপুলে ভেবে উঠতে পারেনি। তাহলে প্রথম 30,000 জনের মধ্যে আসলে তো হবে না, আমাকে তো প্রথম 50 জনের মধ্যে আসতে হবে, আমাকে প্রথম 50 জনের মধ্যে আসতে হবে। দেখো এখানে অলরেডি স্টুডেন্ট আছে, তাহলে আমাকে 50 জনের মধ্যে আসতে হবে। কিভাবে আসবো 50 জনের মধ্যে? সোজা বিষয় নয় কিন্তু, আবার কঠিন বিষয়ও নয়, সিলেবাস তো দেখতে পাচ্ছ একেবারেই সেই জল ভাত। তাহলে আমাদের প্রত্যেকটা জিনিস টু দি পয়েন্ট পড়তে হবে, প্রত্যেকটা জিনিস টু দি পয়েন্ট পড়তে হবে। আর কি করতে হবে? প্রত্যেকটা
সপ্তাহে অর্থাৎ প্রতি সপ্তাহে মক টেস্ট দিতে হবে নিয়ম করে। আর কি করতে হবে? নিয়মিত ক্লাস করতে হবে। কোনো নোট তো আমি দেব, কিন্তু একজন টিচার কোনোদিন বলবে না, বিভিন্ন ইনস্টিটিউশনে বলে একটু শুনে নিও, এই আমার নোটস থেকে সব কমন সব কমন সব কমন, ঠিক আছে? একজন একজন হয় না, মানে একজন সঠিক শিক্ষক বা সঠিক প্রতিষ্ঠান কোনোদিন বলবে না যে আমার নোট থেকে সব কমন। আমিও বলছি যে আমরা যে নোটস প্রোভাইড করব সেখান থেকে কমন পাবে, কিন্তু ওই নোটস তোমাদের সর্বস্ব নয়। তার জন্য তোমাদের কি করতে হবে? টেক্সট বুক পড়তে হবে। কেন? আমরা যথেষ্ট সময় পাচ্ছি। আমরা একটা জানুয়ারি মাস, আমরা যদি ফেব্রুয়ারি থেকেও পড়াশোনা শুরু করি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, 6 মাসের বেশি সময় পাচ্ছি। তাহলে সেই 6 মাস এই ছোট্ট একটা সিলেবাস নিয়ে আমরা নোট নিয়ে খেলাখেলি করব? এটা বিষয় বাজে, মানে হয় না, মানে আমরা আমাদের শিক্ষা দীক্ষা, আমাদের পড়াশোনা, আমাদের সময়ের সঙ্গে বেইমানি করব না? ছোটবেলা থেকে কত কত পড়া পড়ে এসেছি, কত পড়া বলো। আজকে তোমাদের এখানে আর না হলেও সবার কম করে 25 বছর বয়স ধরেই নিচ্ছি, অ্যাভারেজলি 25 বছর বয়স ধরছি। তো এই 25 বছর ধরে তো তোমরা হয় না, মানে ঘুমিয়ে ঘুমিয়ে এই পর্যন্ত আসোনি, পিএসসির ক্লাস করতে আসোনি, বা এসএলএসটির ক্লাস করতে আসোনি, বা ইএমআরএস এর ক্লাস করতে আসোনি। সেই ক্লাস 1 থেকে শুরু করেছো সংগ্রাম, এখনো চলছে। তাহলে এই 6 মাস একটু সংগ্রাম করতে পারবে না? মজার বিষয়, মনে রেখো, এই 6 মাস যে যত বেশি সংগ্রাম করবে সে তত এগিয়ে যাবে, এই 50 জনের মধ্যে ঢুকবে। এবং পুরো পশ্চিমবঙ্গের মধ্যে এই 50 জনের মধ্যে কিন্তু ঢুকতে হবে, এবং এই ঢোকাটা কিন্তু সহজ নয়, আবার কঠিনও নয়। ইজ ইট ক্লিয়ার? তাহলে 30,000 বুঝলে। এবার যখন তুমি ক্লাস করবে রেগুলার, তখন সঙ্গে সঙ্গে তোমরা কনভার্ট হবে 10,000-এর মধ্যে। সঙ্গে সঙ্গে কনভার্ট হবে কোথায়? 10,000-এর মধ্যে। মনে রাখবে, সংখ্যাটা কিন্তু 1,00,000, সংখ্যাটা কিন্তু 1,00,000। হ্যাঁ, এবং এই 1,00,000-এর মধ্যে কিন্তু আমাদের 50টা সিট আছে। আমাদের 50টা সিটের 50টা সিট দরকার নেই। আমার কটা সিট দরকার? আমার একটা সিট দরকার। আমি একটা সিটের জন্য লড়বো, সেখানে 50টা সিট, অনেক সিট তো। 10,000 আমাদের এখানে, আমরা তোমাদেরকে প্রথম 1,000-এর মধ্যে ঢোকানোর জন্য চেষ্টা করব। প্রথম আমি একটাও ফালতু কথা বলবো না যে এখানে পড়লেই চাকরি, এখানে পড়লেই চাকরি। ফালতু কথা এখানে হয় না, অন্তত আমি আমার ক্লাসে বলি না। প্রথম 1,000 জনের মধ্যে ঢোকানোর দায়িত্ব আমাদের, এই 1,00,000 জনের মধ্যে। বাদ বাকি দায়িত্ব তোমার। প্রথম 50 জনের মধ্যে ঢোকার কিভাবে ঢুকবে সেটা আমি বলে দেবো, কিন্তু পড়াশুনো করতে হবে। তুমি পড়াশোনাও করবে না আর আমি দায়িত্ব নিয়ে বসে থাকবো, এটা তো হবে না। তুমি যত পড়বে তত তুমি ঢুকবে, যত পড়বে তত তুমি এগোবে। এটা একটা ম্যারাথন। এই ম্যারাথনে যে যত দৌড়াবে সে তত এগোবে। এখানে কোচ কিছু করতে পারে না। কোচ বড়জোর বলতে পারে যে এরম এরম করে দৌড়াতে হবে, এরকম এরকম এইভাবে করতে হবে, এইভাবে বিষয়টা মুভমেন্ট হবে, এই হবে, এই হবে, হ্যানা ত্যানা এইসব। কিন্তু কোচ তো দৌড়ে দিতে পারে না। কোচ তো যে প্লেয়ার তাকে কাঁধে নিয়ে দৌড়াতে পারে না, সেটা তো রুলসের এগেইনস্ট। তাহলে তো আমি গিয়ে বা আমরাই গিয়ে তোমাদের হয়ে পরীক্ষা দিয়ে আসতাম। পরীক্ষা তো দিতে বসবে তোমরা, পড়াশোনা করতে হবে তোমাদের। আমরা তোমাদের পড়াবো, আমরা তোমাদের নোটস প্রোভাইড করব, বলবো যে নোটস থেকে পড়বে, সঙ্গে টেক্সট বুক পড়বে। উইদাউট টেক্সট কোনোদিন নোট বুঝতে পারবে না, মনেও থাকবে না, পরীক্ষার হলে গিয়ে গুলিয়ে ফেলবে, এটার ঘরে ওটা, ওটার ঘরে সেটা, রামের শ্যাম যদুতে, যদুদের শ্যাম রামে গিয়ে চাপিয়ে দিয়ে বাড়ি চলে আসবে। আর কি করতে হবে? আমাদের ইনস্টিটিউশনে আছে মক টেস্ট দিতে হবে। মক টেস্ট থেকে তোমরা বুঝতে পারবে যে তোমার পড়াটা কতটা এফেক্টিভ এবং কতটা এফেক্টিভ নয়। তাহলে এবার আমরা চট করে একটু আমাদের যে এসএসসি বাংলা, অর্থাৎ যেটা নিয়ে আমরা সেই ছোটবেলার থেকে স্বপ্ন দেখছি, এসএসসি হবে, এসএসসি হবে, এসএসসি হবে, সেই এসএসসিতে একটু ঢুকি। স্বপ্ন তো কম দেখিনি এসএসসি নিয়ে ছোটবেলা থেকে, সেই ছোটবেলা থেকে এখনো পর্যন্ত আমি নিজে এসএসসিতে বসতে পারিনি, মানে সুযোগ পাইনি। তো সেই এসএসসি সিলেবাসে একটু ঢুকি। যেহেতু আমরা পড়াশোনা করতে এসছি,
সেহেতু আর একটা কথা, এসএসসিও কিন্তু খুব শিগগিরই হবে। এই হচ্ছে না হচ্ছে না হচ্ছে না হচ্ছে না করতে করতে কখন যে দুম করে নিয়ে নেবে। এবং এসএসসি যদি হয়, ভ্যাকান্সি কিন্তু হিউজ লেভেলে থাকবে। স্কুলগুলোতে কোনো টিচার নেই, স্কুলগুলোতে না কোনো টিচার নেই, ভ্যাকান্সি থাকবে হিউজ লেভেলে। সেই সুযোগ কিন্তু আমাদের ধরতে হবে, তাহলে আমরা কিন্তু এক ম্যারাথনে সব কিছু কমপ্লিট করব। আমরা যেমন এসএসসিটাকে দেখব, আমরা তেমন ইএমআরএসটাকে দেখব, আমরা তেমন পিএসসিটাকেও দেখব। এসএসসিটা একটু দেখে নিই। হ্যাঁ, দেখো, এই যে এসএসসি, এই এসএসসিতে বলা হয়েছে, বা এই যে বাংলা এসএলএসটির সিলেবাস 9-10টা আমি বলছি তোমাদের, এখানে বলা হয়েছে যে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পরিষদ প্রকাশিত যে সাহিত্য সঞ্চয়ন বইটা আমরা সবাই জানি, কম করে কম বেশি এটা 9-10-এর বই, এবং সাহিত্য সম্ভার বলে, ঠিক আছে, আর কি কি আছে, প্রফেসর শঙ্কর ডায়েরি আছে, কোনি আছে, এই বইগুলো পড়তে হবে। এখান থেকে কেমন কেমন প্রশ্ন আসবে? এখান থেকে প্রশ্ন আসবে লেখক পরিচয়, বিষয়বস্তু। লেখক পরিচয় বলতে সাহিত্য সঞ্চয়ন গ্রন্থে বা সাহিত্য সম্ভার গ্রন্থে যেসব যেসব তোমার এগুলো রয়েছে, তোমার কি বলবো, বলো না, যেসব গল্প বা কবিতা এইসবগুলো রয়েছে, সেগুলোর যারা রাইটার, যেমন রবীন্দ্রনাথ, বঙ্কিমচন্দ্র, শঙ্খ ঘোষ, ঠিক আছে, এদের সমস্ত নীরেন্দ্রনাথ চক্রবর্তী, এই রাইটারদের পরিচয়, অর্থাৎ তারা কটা কবিতা লিখেছে, কবে জন্মগ্রহণ করেছে, তার বাবার নাম কি, মার নাম কি, কোথা থেকে মাধ্যমিক পাস করেছে, পুরো মানে পুরো সেই পঞ্জিটা নিয়ে আমাদের বুঝতে হবে। আর কি, এখানে কি কি চরিত্র আছে এই এই গল্প উপন্যাস বা গল্প আর কবিতাগুলোতে, তার রস বিচার করতে হবে, সেটা আমরা করতে পারবো খুব ভালোভাবে, ঠিক আছে। এবং উদ্ধৃত অংশের ভিত্তিতে বিশেষ টিকা, ব্যাখ্যা এবং ভাষা নির্ভর প্রশ্ন। কোনো একটা সাপোজ লাইন তুলে দিল, দিয়ে বললো এটা কোথা থেকে নেওয়া হয়েছে, ঠিক আছে। ধরো কোনো একটা ব্যাখ্যা দিল, দিয়ে বললো এই ব্যাখ্যাটা নিম্নোক্ত কোন গল্পের অবলম্বনে করা হয়েছে। একটা কথা মনে রেখো, এসএসসি বলো, তোমার পিএসসি বলো এবং ইএমআরএস বলো, পিএসসি 2016, সরি 2015-তে পরীক্ষা হয়েছিল, 2015-র প্রশ্ন আশা করি তোমরা দেখেছো, ধরেই নিচ্ছি তোমরা দেখেছো। তো এই 2015-র যে প্রশ্ন, ওইটা একটু দেখে দেখবে, ওই 15-র প্রশ্ন কিন্তু অনেক সোজা ছিল। আজকে আমি 13/1 অর্থাৎ জানুয়ারির 13 তারিখে 2025-এ দাঁড়িয়ে বলছি, আমার নাম দীপান্বিতা ঘোষ। যেদিনকে পিএসসির পরীক্ষা হবে, দিতে গিয়ে দেখবে ওই প্যাটার্নে কিন্তু পরীক্ষা আর হবে না। প্রশ্ন প্রশ্ন মডারেট হবে, প্রশ্নের প্যাটার্ন হবে, নেটের প্রশ্নটা একটু ফলো করো, বাংলার যে প্যাটার্নে শুদ্ধ অশুদ্ধ মেলাও, এদিক তোদিক ম্যাচ করো, সাজাও, এই প্যাটার্নে পরীক্ষা হবে। ওসব ভুলে যাও। ওই 2014-15, ওই 14-15, 12-11, বিশেষ করে 2010-11 সালে কেউ যদি ইট পেতে বসে আসতো এসএসসি পরীক্ষায়, তো সেই ইট পেতে বসে আসলেও সে চাকরি পেত। কিন্তু এখন কিন্তু সেই ইট পেতে বসে আসার সময় আর নেই, বললাম না, মানে কি বলবো, মানে সেই একটা তোমার কবিতা আছে যে কি জমতে জমতে পাহাড় হয়, জল জমতে জমতে, এরকম তো স্টুডেন্ট জমতে 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 আজকে এই আমি তোমাদেরকে যে 1 লক্ষর হিসাবটা দিলাম, সেটা অনেক কম দিলাম, অনেক কম, এটা 1 লক্ষ ছাপিয়ে যাবে। হিসাব করে দেখো না তোমরা, বাংলার স্টুডেন্ট কিন্তু সব থেকে বেশি হয়, হ্যাঁ, অন্যান্য ডিসিপ্লিনের তুলনায়। তো যেহেতু বাংলার স্টুডেন্ট সব থেকে বেশি, সেহেতু কম্পিটিশন বেশি, এবং এই কম্পিটিশনে কিন্তু আমাদের থাকতে হবে, টিকে থাকতে হবে, আমাদের একটা সিট নিতে হবে সেখানে গিয়ে, সেই মেন্টাল কন্ডিশন তোমাদেরকে তৈরি করতে হবে, এবং সেটা তৈরি করাবে মাস্টারজি গ্রুপ। আর কি, ভাষা নির্ভর প্রশ্ন, ধরো সেখান থেকে কোনো তোমার ইয়ে ভিত্তিক ইন দ্য সেন্স, তোমার ব্যাকরণ ভিত্তিক কোনো প্রশ্ন আসলো, সেগুলো আমাদের দেখতে হবে, যেটা টেক্সচুয়াল ব্যাকরণ বলা যেতে পারে। সাহিত্যের ইতিহাসের মধ্যে ঢুকে এবার আমরা আমরা কি দেখেছিলাম, আমরা পিএসসিতে আমরা একটু কম দেখেছিলাম না, এখানে একটু ইন ডিটেলস রয়েছে, দেখো চর্যাপদ রয়েছে, যেটা আর কোনো সাহিত্যের ইতিহাস না, সাহিত্যের ইতিহাস থেকে শুরু করে টেক্সট সব তোমাদের পড়াবো, গ্যারান্টি দিতে পারি আনকমন প্রশ্ন আসবে না। শ্রীকৃষ্ণ কীর্তন রয়েছে,
বৈষ্ণব পদাবলীর মধ্যে চণ্ডীদাস, বিদ্যাপতি, জ্ঞানদাস, গোবিন্দ দাস রয়েছে, মুকুন্দ চক্রবর্তী, এখানে মঙ্গল কাব্য এটা, হ্যাঁ, ভারতচন্দ্র, বিজয়গুপ্ত, তারপরে তোমার কেতকাদাস ক্ষেমানন্দ, ঘনরাম চক্রবর্তী, ধর্মমঙ্গল, ঠিক আছে, এগুলো রয়েছে। কৃত্তিবাস ওঝা, মালাধর বসু, কাশিরাম দাস, এগুলো রয়েছে, অর্থাৎ রামায়ণ মহাভারতের জায়গাটা পড়তে হবে। বৃন্দাবন দাস, কৃষ্ণদাস কবিরাজ, অর্থাৎ চৈতন্য চরিতামৃত, চৈতন্য ভাগবত পড়তে হবে। আলাউল দৌলত কাজী, অর্থাৎ লোটচন্দ্রানী, সতী ময়নামতি, পদ্মাবতী, এই জায়গাটা পড়তে হবে। রামপ্রসাদ সেন, কমলাকান্ত ভট্টাচার্য, অর্থাৎ শাক্ত পদাবলী পড়তে হবে। শাক্ত পদাবলী পড়তে হবে। শুধু তো এদের নাম দিয়ে দিয়েছে, শুধু এই নামগুলো এদের সম্বন্ধে বললে তো হবে না, এরা যে যে বইগুলো লিখেছে সেইগুলো পড়তে হবে। যেমন মুকুন্দ চক্রবর্তী, চণ্ডী মঙ্গল, ভারতচন্দ্র রায়, অন্নদা মঙ্গল, এরকম এই জায়গাগুলো আমাদের পড়তে হবে। বৃন্দাবন দাস, কৃষ্ণদাস কবিরাজ, চৈতন্য চরিতামৃত, চৈতন্য ভাগবত। নেক্সট আমরা আসছি কোথায়? আধুনিক যুগে। আধুনিক যুগে কি কি রয়েছে দেখো, 20 শতক পর্যন্ত রয়েছে এখানে, এবং এখানে উল্লেখযোগ্য গ্রন্থ সম্পর্কে পরিচিতি এবং তাদের গুরুত্ব পর্যালোচনা করতে বলা হয়েছে। যেমন মানে তোমার গদ্য সাহিত্যের মধ্যে কারা কারা রয়েছে? বিদ্যাসাগর, বঙ্কিমচন্দ্র, রবীন্দ্রনাথ ঠাকুর, প্রমথ চৌধুরী, সুনীত কুমার চট্টোপাধ্যায়, সৈয়দ মুস্তফা সিরাজ, সৈয়দ মুস্তফা আলী, এটা জগদীশ চন্দ্র বসু এবং বিনয় ঘোষ। এবার এদের বাবা মা কোথা থেকে পড়াশোনা করেছে হ্যান বললে কিন্তু হবে না, দেখো এখানে কিন্তু বলে দিয়েছে অলরেডি। উল্লেখযোগ্য গ্রন্থ সম্পর্কে পরিচিতি এবং তাদের গুরুত্ব পর্যালোচনা। তাহলে কি বিদ্যাসাগর রচিত উল্লেখযোগ্য গ্রন্থ কি কি সেই সম্বন্ধে জানতে হবে, সেখানে কি কি গুরুত্বপূর্ণ চরিত্র রয়েছে সেইগুলো জানতে হবে। ঠিক তেমন ভাবে বঙ্কিমচন্দ্র, ঠিক তেমন ভাবে রবীন্দ্রনাথ ঠাকুর মানে বুঝতে পারছো কেমন ভাস্ট সিলেবাস যাবে। ঠিক তেমন ভাবে প্রমথ চৌধুরী, সুনীত কুমার চট্টোপাধ্যায়, সৈয়দ মুস্তফা আলী, এগুলো কিন্তু আমাদের ভালো করে জানতে হবে গদ্য সাহিত্যের মধ্যে, বা এই গদ্যের মধ্যে প্রবন্ধ সাহিত্যটাও কিন্তু ইনক্লুড। যেমন প্রমথ চৌধুরীর বেশ ভালো ভালো কয়েকটা প্রবন্ধ আছে, যেমন ধরো বই পড়া প্রবন্ধ প্রমথ চৌধুরীর, এবং বই পড়া প্রবন্ধতে একটা লাইন আছে যে এই আমরা যে মুখস্থ করে, বিশেষ করে আমরা আর্টস ব্যাকগ্রাউন্ড বা আর্টস অ্যান্ড হিউম্যানিটিস স্টুডেন্টরা আমরা মুখস্থ করে গিয়ে নোট লিখে দিয়ে আসতে অভ্যস্ত। সেই প্রসঙ্গে ওখানে বলা রয়েছে যে সেই জাদুকরের বাজ পাখি যেমন বাজ পাখিকে রুমাল খাইয়ে দেয়, সে পরে গিয়ে রুমালটা বমি করে দেয়, আমাদের স্টুডেন্টরা ঠিক তেমনই মুখস্থ করে গিয়ে পরীক্ষার হলে গিয়ে বমি করে দেয়। এবং সুন্দর, আমি তোমাদের পড়াবো, সুন্দর সুন্দর জিনিস রয়েছে আরো আছে। ভারতচন্দ্র বলেও একটা প্রবন্ধ আছে, মলাট সমালোচনা বলে একটা প্রবন্ধ আছে, সাহিত্যে অশ্লীলতা ও আলংকারিক মত, সাধু বনাম চলিত ভাষা, অর্থাৎ সাধু ভাষা কেমন ছিল, চলিত ভাষা কেমন ছিল, বাংলা সাহিত্যে সাধু ভাষা কতটা প্রভাব বিস্তার করেছে, চলিত ভাষাগুলোই বা কতটা প্রভাব বিস্তার করেছে, সেই নিয়ে কিন্তু বিস্তারিত আলোচনা। অনেক কিছু মানে বুঝতে পারছো, এটা ভাস্ট জায়গা। কাব্য সাহিত্যের মধ্যে মধুসূদন, মধুসূদন মানে চলে এসছে মেঘনাথ বধ কাব্য, আরো ওনার যে বীরঙ্গনা কাব্য টাব্য সব পড়তে হবে। বিহারীলাল চক্রবর্তী, ছাদের আসন, সারদা মঙ্গল পড়তে হবে। রবীন্দ্রনাথ ঠাকুর মানে বুঝতেই পারছো, চিত্রা, পুনশ্চ, নবজাতক, বলাকা যা আছে সব পড়তে হবে। নজরুল মানে সবই পড়তে হবে, ঠিক আছে। যতীন্দ্রনাথ সেনগুপ্ত, বুদ্ধদেব বসু, জীবনানন্দ দাশ, বিষ্ণু দে, সুভাষ মুখোপাধ্যায়, শক্তি চট্টোপাধ্যায়, এবং কোন কোন কবিতা কার কার লেখা একদম ঠোঁটের আগায় রাখতে হবে, ঠোঁটের আগায় রাখতে হবে। এবার আসছে আমরা কথা সাহিত্য। কথা সাহিত্যে প্রথম আছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, তারপরে আসছে রবীন্দ্রনাথ ঠাকুর, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, তারাশঙ্কর, মানিক বন্দ্যোপাধ্যায়, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, পরশুরাম, প্রেমেন্দ্র মিত্র, বনফুল, আশাপূর্ণা দেবী, মহাশ্বেতা দেবী, বা লীলা মজুমদার, সতীনাথ ভাদুরী, সমরেশ বসু। এই যে কথা সাহিত্য, এর মধ্যে কি কি পড়ছে জানো? এর মধ্যে ছোট গল্প পড়ছে আর উপন্যাস পড়ছে। অর্থাৎ বঙ্কিমচন্দ্রের কোন কোন উপন্যাস, কোন কোন গল্প আছে, রবীন্দ্রনাথের কোন কোন উপন্যাস, কোন কোন গল্প আছে, যেমন চতুরঙ্গ, ঘরে বাইরে, গোড়া, শরৎচন্দ্রের শ্রীকান্ত, তারাশঙ্কর, মানিক বন্দ্যোপাধ্যায়, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, পরশুরাম। এই জায়গাগুলো কিন্তু আমাদের দেবে, ওদের কিন্তু সবার অনেক অনেক উপন্যাস, ছোট গল্প এই সেই রয়েছে, সব পড়তে হবে আমাদের।
নেক্সট আমরা চলে এসেছি নাটক। এই জায়গাটা খুব ভাস্ট, এই যে আধুনিক যুগ না, এই জায়গাটা খুব ভাস্ট, একটু বেশি এই জায়গাটা। এই নাটকের মধ্যে চলে আসছে মধুসূদন দত্ত, দীনবন্ধু মিত্র, গিরিশচন্দ্র ঘোষ, দ্বিজেন্দ্রলাল রায় এবং রবীন্দ্রনাথ ঠাকুর। এখানে আমি তোমাদেরকে বলবো না যে তোমরা টেক্সট পড়ো, কারণ দরকার নেই, এখানে আমরাই নোটস দেব, এখানে আমরাই নোটস দেব। এবার আসছি আমরা বাংলা সাহিত্য। বাংলা সাহিত্যের নতুন যে দিগন্ত, যেটাকে আমরা অনুবাদ ও অনুষঙ্গ বলি, এটা যদি কারোর কলকাতা বিশ্ববিদ্যালয় বা পশ্চিমবঙ্গ রাষ্ট্র বিশ্ববিদ্যালয় এই সমস্ত বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স করে থাকো, গ্রাজুয়েশন পড়ে থাকো, মাস্টার্সে নেই সরি, গ্রাজুয়েশন পড়ে থাকো, তাহলে কিন্তু এই জায়গাগুলো তোমরা পড়েছো। যেমন ভারতীয় সাহিত্যের মধ্যে, অন্য ইউনিভার্সিটিতে আছে কিনা আমি জানি না, নিশ্চয়ই আছে। ভারতীয় সাহিত্যের মধ্যে কি কি আসছে? কালিদাস আসছে, শূদ্রক, কবির, ইকবাল, ভানুভক্ত, অমৃত প্রীতম, তারপরে প্রেমচন্দ, মানে বিজয় তেন্ডুলকার, গোপীনাথ মহান্তি, আয়াপ্পা পানিক্কর। অর্থাৎ এরা কিন্তু সেভাবে বাঙাল মানে কেউই বাংলা সাহিত্যের মধ্যে নয়, গোটা ভারতীয় সাহিত্যের মধ্যে কিন্তু এইটা। অর্থাৎ কেউ সাউথ ইন্ডিয়ার মধ্যে পড়ছে, কেউ নর্থ ইন্ডিয়ার মধ্যে পড়ছে, সমস্ত ইন্ডিয়ার মধ্যে যারা খুব পপুলার তাদেরকে কিন্তু এখানে ইনক্লুড করা হয়েছে। ঠিক তেমনভাবে দেখা গেল যে অন্যান্য জায়গায় আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম এদেরকে ইনক্লুড করা হবে, কারণ এরা সমস্ত ভারতবর্ষে পপুলার। রবীন্দ্রনাথ ঠাকুর নট অনলি ভারতবর্ষ, গোটা বিশ্ব। এবার আসছি আমরা আন্তর্জাতিক সাহিত্যের ক্ষেত্রে। আন্তর্জাতিক সাহিত্যে কারা কারা আছে? শেক্সপিয়ার আছে, টলস্টয় আছে, চেকভ আছে, মপাসা আছে, গোয়েট আছে, নেরুদা, গাব্রিয়েল, গার্সিয়া মার্কেস, তারপর ল্যাংস্টেন, তারপর হিউজ, তারপর আর্নেস্ট, তারপর হোমিংস্টোয়ে, তারপর টি.এস. এলিয়ট। নেক্সট আমরা আসছি ইংরেজি থেকে বাংলায় অনুবাদ। এইটা কিন্তু আরো মজার। ইংরেজি থেকে যে বাংলায় অনুবাদ এটা আছে, এখানে আমাদের কি করতে হবে বলতো? আমাদের প্রত্যেক দিন, আমি বলছি যে এসএসসি কিন্তু হবে, আবারও বলছি, এবং এই এসএসসি যখন হবে তখন এই ফার্স্ট সিলেবাস নামানোর সময় কিন্তু পাবে না। বি অ্যালার্ট, এখন থেকে একটু 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 করে তৈরি হব। তার জন্য আমাদের করতে হবে ইংরেজি পড়া অভ্যাস করতে হবে। আমরা তো বাংলার ছেলে মেয়ে, আমরা ইংরেজি দেখলে না একটু মানে ভয় পাই। ভয় পাই ইন দ্য সেন্স, ধরো মনে হবে এই আমি পারবো না পারবো না, একটা অ্যাংজাইটি তো চলে আসে। পারবো কি পারবো না পরের কথা, পারবো, কিন্তু তবুও আমাদের মনে হয় এই পারবো না পারবো না। এই অ্যাংজাইটি থেকে না আমরা ঠিক করে মানে মানে হয় না, মানে যেমন ধরো একটা ভদ্রলোক, তারে আমাদের ভয় লাগে, তার সামনে গিয়ে কথাই বলতে পারি না। ও কথা বলতে গেলেই যেন মনের মধ্যে আসে কি, বাবা কথা বলবো না, কথা বললে এক্ষুনি বকবে, এরকম হয় না? ছোটবেলায় হতো না? কিন্তু দেখা গেল আমরা কথা বলতে গেলাম, আমাদের সুন্দর হেসে টেসে কথা বললো। এই জায়গাটাও কিন্তু সেরকম, যেন মনে হয় ইংরেজি আমাদের দিকে লাল লাল চোখ করে তাকিয়ে রয়েছে। এই জায়গাটা থেকে আমাদের বেরোতে হবে। তাহলে আমরা কি করব, কি করে বেরোবো? একটু পয়সা খরচ করতে হবে, প্রতিদিন 5 টাকা করে। 5 টাকা করে তো আমরা কত কিছু দেবো, প্রতিদিন ধরো রাস্তায় বেরোলে 50 টাকার এটা সেটা খেয়ে ফেলি, তা নিজেদের ডেভেলপমেন্টের জন্য 5 টাকা খরচ করতে পারবো না? তোমাদেরকে মাস্টার জি গ্রুপে আমি পাঠিয়ে দিতেই পারি একটা করে নিউজ পেপার প্রত্যেক দিন, কিন্তু দেবো না। কেন দেবো না? কারণ দিলে ওই পড়ার কেউ পড়বে না, কিন্তু 5 টাকা দিয়ে যদি কেউ নিউজ পেপার কেনে, আমি নিজে তার উদাহরণ, তাহলে কিন্তু আমরা প্রতিদিন পড়বো। ধরো দা টেলিগ্রাফ কিংবা দা হিন্দু কিংবা টাইমস অফ ইন্ডিয়া, যে কোনো একটা ইংরেজি নিউজ পেপার কেনো, ঠিক আছে? 5 টাকা করে দাম, ঠিক আছে? কিনে প্রত্যেক দিন 2-3টে করে আর্টিকেল পড়ো, 3টে 4টে যেমন পারবে আর্টিকেল পড়ো, দেখবে একদম ইংলিশ একদম ইজি হয়ে যাচ্ছে। এবং আমি বলছি কিনে পড়তে, কেন বলতো? যখন কিনবে বা তখন তোমাদের গায়ের মধ্যে না একটা জ্বালা চড়বে যে পড়তে হবে, 5 টাকা খরচ করেছে এটার পিছনে, পড়তে হবে। কিন্তু প্রচুর ডিজিটাল জায়গায় এই নিউজ পেপারগুলো পাওয়া যায়, কিন্তু তখন যখন পড়তে যাবে না, তখন ওই গায়ে জ্বালাটা চড়বে না। তখন মনে হবে কি, ধর পড়বো মনে, আরে ঠিক আছে দুপুরবেলা পড়বো, দুপুরবেলা মনে হবে সন্ধ্যেবেলা পড়বো, সন্ধ্যেবেলা মনে হবে রাত্রে পড়বো, রাত্রে মনে হবে আরে ঠিক আছে আজকে আর পড়তে হবে না, কালকের দিনটা একবার পড়ে নেবো, কালকেরটা। এরকম করে করে, ঠিক যেমন পড়াশোনার ক্ষেত্রে
দেখো, নয় নয় করে কিন্তু আমরা আস্তে আস্তে করে বছরের পর বছর পার করছি এবং বয়সের পর বয়স আমাদের এগিয়ে চলেছে। হ্যাঁ, এর ফলে হচ্ছে কি আমাদের, এর ফলে আমরা ঠিকঠাক করে কোনো গাইডেন্স নিচ্ছি না, কারণ দূর বেকার পয়সা খরচা করে কি হবে। কিন্তু ওর থেকে ডবল পয়সা কিন্তু আমরা এদিক সেদিক খরচা করি, হয়তো জামা কাপড় কিনেই খরচা করি, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, পড়াবো, দেখাবো। হয়তো জামা কাপড় কিনেই খরচা করি, কিন্তু ওই যে মনে হবে আরে ঠিক আছে আমি পড়ে নেবো। সত্যি তো, এখানে এই 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 যে সিলেবাসটা এখানে রয়েছে, ধরো পিএসসি বা ডব্লিউবিএসএলএসটি, এই সিলেবাসে পড়ে নিজেদের বাড়িতে পড়ে নেওয়া কোনো ব্যাপার না, আমি নিজেই বলছি। কিন্তু কি বলতো, সেই চার্টটা থাকবে না যে আমাদের পড়তে হবে। একটা জিনিসের পিছনে যখন পয়সা ঢালবে না, সেটা কম হোক, তখন একটা চার থাকবে। কি চার বলতো, এর পিছনে আমি পয়সা ঢেলেছি, এটা আমাদের পড়তে হবে। কিংবা আমার ব্যাচের 20 জন বা 38 জন এটা পড়ে নিল রে, আমার পড়া হয়নি, এই পড়তে হবে। এই চার যতক্ষণ একটা জিনিসের উপর থাকবে না, ততক্ষণ কিন্তু সেই জিনিসটা আর এগোবে না, ঠিক আছে। তো আলটিমেট বিষয় আসছে, অনেক বক বক করে নিলাম। ব্যাকরণ প্রসঙ্গে আমি বলি, ধ্বনি ও ধ্বনি পরিবর্তন যেখানে রয়েছে, আজকে যদি আমি সময় পাই এই ধ্বনি পরিবর্তনটা পড়াবো। সেখানে রয়েছে ধ্বনি, অর্থাৎ বাংলা ধ্বনির শ্রেণীবিভাগ সহ বিস্তারিত আলোচনা করতে বলা হয়েছে। ধ্বনি পরিবর্তনের কারণ ও পরিবর্তনের বিভিন্ন রীতি রয়েছে এখানে, এবং সন্ধি রয়েছে। আর কি রয়েছে, শব্দ গঠন, এখানে রয়েছে উপসর্গ, অনুসর্গ, ধাতু ও প্রত্যয়, এবং বাংলা শব্দ ভাণ্ডার রয়েছে। শব্দ ও পদ রয়েছে, যেখানে বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয়, ক্রিয়া, এর বিস্তারিত আলোচনা রয়েছে। আর কি রয়েছে, কারক ও অকারক সম্পর্ক রয়েছে, এবং এর শ্রেণী বিভাগ রয়েছে। বিভক্তি রয়েছে ও অনুসর্গ অনুযায়ী কারকের শ্রেণী বিভাগ রয়েছে। সমাস রয়েছে, সমাসের মধ্যে রয়েছে পরিভাষা ও তাদের ব্যাখ্যা এবং শ্রেণী বিভাগ রয়েছে। বাক্য রয়েছে, যেখানে আমাদের দেখতে হবে যে বাক্য নির্মাণের শর্ত, যেমন যার তার যোগ্যতা কি, আকাঙ্ক্ষা, আসক্তি, আমি সব করাবো। উদ্দেশ্য বিধেয় সম্পর্ক, মানে সেই সম্পর্কে ধারণা, বিশেষ্য খণ্ড, ক্রিয়া বিশেষণ খণ্ড, ক্রিয়া খণ্ড, ঠিক যেমনভাবে বাক্যের গঠনগত, অর্থগত শ্রেণী বিভাগ, বাক্যের রূপান্তর, গঠন ও অর্থ অনুযায়ী এই জায়গাগুলো, ঠিক তেমনভাবে বাচ্য রয়েছে। এই বাক্য, বাচ্য, কারক, এগুলো তো আমরা পড়ে এসেছি ছোটবেলায়, কিন্তু মনে নেই, জানো তো, কিন্তু মনে নেই। তার জন্য এখানে দরকার কি, আমাদের অনুশীলন বা প্র্যাকটিস বা কন্টিনিউটি। এই কন্টিনিউটিটা মেনটেন করলে কিন্তু আমরা ওই 1,00,000 জনের মধ্যে 100 জনের মধ্যে ঢোকা, 1,00,000 জনের কে পার করে প্রথম 100 জন বা 50 জনে ঢোকা খুব একটা কঠিন হবে না। কারণ 1,00,000 জন কি 2,00,000 জন হয়তো বাংলা নিয়ে পড়াশোনা করে বসে রয়েছে, কিন্তু কারা কন্টিনিউটি মেনটেন করে, ওই ফর্মাল এডুকেশন, মেয়েরা বিশেষ করে, বেশিরভাগ মেয়েরা, চলো গ্রাজুয়েশন করো, বাড়ি থেকে বলছে গ্রাজুয়েশন করেছি, এমএ করো, বাড়ি থেকে বলছে এমএ করেছি, বাবা বিএডটা করে নি, এদিক ওদিক সময় করে নষ্ট করে লাভ নেই, একটু বাবার টাকা রয়েছে, একটু বেসরকারি কোনো কলেজ থেকে টাকা পয়সা খরচা করে বিএডটা করে নিই, নাহলে আবার বিয়ে হবে না ভালো ছেলের সাথে। এই হচ্ছে কনসেপ্ট। খারাপ লাগছে শুনতে আমি জানি, কিন্তু এটা কিন্তু কনসেপ্ট। আর ছেলেদের কি করব কি করব কি হবে, আরে ভাই পড়াশুনো করতে হবে, নাহলে পড়া, সবাই এত ছেলে মেয়ে বসে রয়েছে, তাহলে তোমার মধ্যে তাদের ডিফারেন্স কি, আমি আবারও বলছি, সমস্ত পরীক্ষা হবে আজ না হলেও কাল। নাহলে সরকারি স্কুলগুলোকে বন্ধ করে দিতে হবে। তোমাদের বাড়ির আশেপাশে যেসব স্কুলে আমরা পড়েছি, আমাদের বাড়ির আশেপাশে এইসব স্কুলগুলো বন্ধ করে দিতে হবে। এখানে টিচার নেই, কোনো কোনো স্কুলে একটা দুটো করে টিচার। রিক্রুট তো করতেই হবে, নাহলে স্কুল বন্ধ হয়ে যাবে। কিন্তু এমন সময় রিক্রুট করবে, সেই সময়কার জন্য যেন আমরা তৈরি থাকি। ভাস্ট একটা সিলেবাস, কিন্তু আমাদেরকে কিন্তু তৈরি থাকতে হবে। এবার চলে এসেছি আমরা ইএমআরএস এ। এক সেকেন্ড, হ্যাঁ, ইএমআরএস এ। তো এই যে ইএমআরএস এর যে সিলেবাস, বা আমাদের 3টে জায়গা পড়ানোর কথা ছিল বা 3টে জায়গা দেখানোর কথা ছিল, এসএসসি, পিএসসি এবং ইএমআরএস। ইএমআরএস এর সিলেবাসটা দেখো, একদম ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ প্রকাশিত উচ্চতর মাধ্যমিক বাংলা সাহিত্য সংকলন, তার মধ্যে সাহিত্য মালঞ্চ রয়েছে একাদশ ও দ্বাদশ শ্রেণীর, এবং 2টি গ্রন্থের পাঠ্যসূচি অনুযায়ী কবিতা, গদ্য, নাটক, ছোট গল্প ইত্যাদি ইত্যাদি অনেক কিছু রয়েছে। এবং এখানকার প্রশ্নের বিষয় কি কি, এখানকার প্রশ্নের বিষয় হচ্ছে রচয়িতার পরিচয়, বিষয়বস্তুর স্বরূপ, রসবৈশিষ্ট্য নির্ধারণ, চরিত্র বৈশিষ্ট্য নিরূপণ, এবং কাহিনী ভিত্তিক রচনার ক্ষেত্রে পূর্ব বর্ণিত বিষয়গুলি অন্তর্ভুক্ত হবে। হুম,
আর কি কি করতে হবে এখানে? পাঠ্যাংশ থেকে উদ্ধৃত অংশের ভিত্তিতে, অর্থাৎ সেই পাঠ্যাংশ থেকে কোনো অংশ তুলে দিল, তার ভিত্তিতে টিকা, তার ব্যাখ্যা এবং ভাষাগত বৈশিষ্ট্য অবলম্বনে প্রশ্ন হবে, যেটা কিন্তু আমরা ওয়েস্টবেঙ্গল এসএলএসটির ক্ষেত্রে দেখেছি। সেটা আমরা পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের সিলেবাস দেখেছি, আর এটা হচ্ছে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ। এই নেক্সট আমরা আসছি প্রাচীন ও মধ্যযুগ। প্রাচীন ও মধ্যযুগের মধ্যে, প্রাচীন ও মধ্যযুগের আর্থসামাজিক প্রেক্ষাপটে বাংলা সাহিত্যের উন্মেষ, উদ্ভব, বিকাশ ও প্রভাব। পড়াবো পড়াবো এই জায়গাটা খুব মজার বিষয়। এটা বাংলা কাব্যের উদ্ভব ও প্রকাশকাল, এটা এখানে ভুল দিয়েছে, বানান ভুল আছে, উদ্ভব ও প্রকাশকাল। বাংলা বিভিন্ন কাব্যধারা এবং তার প্রধান প্রধান কবির পরিচয়, যেটা আমরা আমাদের যে ওয়েস্ট বেঙ্গল এসএলএসটির যে সিলেবাস সেটা ফলো করলে কিন্তু এই জায়গাটা কভার হবে। কাব্য বিষয়ের বৈচিত্র্য ও বিবিধ বৈশিষ্ট্য, ঐতিহাসিক গুরুত্ব ও সাহিত্য মূল্য, এবং আর কি কি রয়েছে? বাংলা ভাষার উদ্ভব, চর্যাপদ, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য, বৈষ্ণব পদাবলী, অনুবাদ কাব্যের মধ্যে রামায়ণ, মহাভারত, ভাগবত, মঙ্গল কাব্য, চৈতন্য জীবনী কাব্য, নাথ সাহিত্য, আরাকান রাজসভার সাহিত্য, শাক্ত পদাবলী, ময়মনসিংহ গীতিকা, বাউল গান। বাউল গানটা এক্সট্রা, আমাদের আগের গুলোতে আমরা পড়িনি বাউল গান। এবার আমরা আসছি আধুনিক যুগে। আধুনিক যুগের মধ্যে কি কি রয়েছে দেখো? যুগ সন্ধি ও আধুনিক যুগ পর্বের প্রধান প্রধান ঐতিহাসিক ঘটনা এবং বাংলা সাহিত্যে তার প্রভাব। আমরা এতে কি পড়েছিলাম এসএলএসটিতে? মনে করে দেখো, ফোর্ট উইলিয়াম কলেজ থেকে শুরু করে বিদ্যাসাগর, রামমোহন রায়, এটা কিন্তু সেই জায়গাটাই। ওইটা পড়লে হয়ে যাবে, এখানে আর কিছু নেই, ওইটাই। এরা একটু অন্যভাবে বলেছে। এবং তাদের রচয়িতার জীবন, সৃজন কর্মের বৈশিষ্ট্য, গ্রন্থের নাম, প্রকাশকাল, বিষয়বস্তু, চরিত্র নির্মাণ ইত্যাদি। এবং সাময়িক পত্রের বা সাময়িক পত্রের ক্ষেত্রে যে বিষয়গুলো, যেটা আমরা আগে দেখিনি, সেটা হচ্ছে প্রথম প্রকাশকাল, ঐতিহাসিক গুরুত্ব এবং সম্পাদকের নাম। বিভিন্ন সাময়িক পত্রগুলো কিন্তু আমাদের দেখতে হবে আধুনিক যুগের। তার মধ্যে কি কি পড়ছে বলো তো? তার মধ্যে যেমন ধরো তোমার পড়ছে তত্ত্ববোধিনী, বঙ্গদর্শন, প্রবাসী, সবুজপত্র, কল্লোল, পরিচয়, এইগুলো। গদ্য, প্রবন্ধ সাহিত্য, সাময়িক পত্র যেমন দিগদর্শন থেকে কবিতা পত্রিকা অবধি সব, যার মধ্যে এগুলোও পড়ছে যেগুলোর কথা বললাম। কাব্য সাহিত্য, নাট্য সাহিত্য, কথা সাহিত্য যত আছে, যেগুলো আমরা এসএলএসটির তে দেখেছি, ওয়েস্ট বেঙ্গল এসএলএসটিতে, সেগুলো সব এখানে পড়তে হবে একই। এবার দেখো সাহিত্যের রূপ ও রীতি। এই সাহিত্যের রূপ ও রীতির মধ্যে কি কি রয়েছে? কাব্য, কাব্যের মধ্যে রয়েছে আখ্যান কাব্য, মহাকাব্য, গীতি, কবিতা, সনেট। প্রবন্ধের মধ্যে রয়েছে তোমার এই প্রবন্ধের সংজ্ঞা কি, তার মধ্যে রম্যলোচনা কি বা সমালোচনা সাহিত্যই বা কি। নাটকের আবার কতগুলো ভাগ রয়েছে দেখো, ট্র্যাজেডি নাটক কাকে বলে, কমেডি কাকে বলে, প্রহসন কাকে বলে, পৌরাণিক নাটক কাকে বলে, ঐতিহাসিক, সামাজিক নাটক, একাঙ্ক নাটক। এটা কিন্তু ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের 11-12 যে সিলেবাস সেখানে রয়েছে। এই জায়গাটা, এই জায়গাটা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের 11-12 যে সিলেবাস সেখানে পেয়ে যাবে। কারোর কাছে সিলেবাস আছে? আছে তোমাদের কাছে সিলেবাস? নেক্সট উপন্যাস। উপন্যাসের মধ্যে রয়েছে নোভেল ও রোম্যান্স, ঐতিহাসিক উপন্যাস, সামাজিক উপন্যাস, আঞ্চলিক উপন্যাস, রাজনৈতিক উপন্যাস, মনস্তাত্ত্বিক উপন্যাস, আত্মজীবনীমূলক উপন্যাস এবং কাব্য উপন্যাস, এবং ছোট গল্পের বিভিন্ন বৈচিত্র্য সে সম্বন্ধে পড়তে বলেছে। এবার চলে এসেছি আমরা বাংলা ভাষাতত্ত্ব। বাংলা ভাষাতত্ত্বের মধ্যে রয়েছে বাংলা ভাষার উদ্ভব, তার মধ্যে কি কি রয়েছে? ভাষা ও উপভাষার সম্পর্ক। উপভাষা কি বলতো? আমাদের বাংলা ভাষায় টোটাল 5টা উপভাষা রয়েছে। কি কি বলতো? একটা হচ্ছে রাঢ়ী, একটা বঙ্গালী, একটা ঝাড়খণ্ডী, একটা কামরূপী, একটা বরেন্দ্রী। এই যে রাঢ়ী উপভাষা, এই রাঢ়ী উপভাষা হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের প্রধান একটি উপভাষা। এবং এই উপভাষায়, অর্থাৎ এই রাঢ়ী উপভাষার অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে অভিশ্রুতি। আর বঙ্গালী উপভাষা কি? বঙ্গালী উপভাষা হচ্ছে পূর্ববঙ্গের বা বাংলাদেশের প্রধান একটি উপভাষা। এবং এই বঙ্গালী উপভাষার অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে অপিনিহিতি। যেমন ধরো কোরিয়া, কোরিয়া, এখান থেকে আসছি কইরা, ক হস্যই
রয়জা ফলা আকার কইরা। এখানে লক্ষ্য করে দেখবে একটু, আহ, এই যে কোরিয়া, এটাকে যদি আমরা ভাঙি তাহলে কি আসবে বলো তো? ক, অ, র, হস্যই, অন্তুস্থ, আ। ঠিক আছে, কইরাটাকে আমরা যদি ভাঙি, ক, অ, হস্যই, র, এ। ঠিক আছে, এইবার একটা জিনিস দেখো, সুন্দর জিনিস। এই যে হস্যই, এটা রয়ের পরে ছিল না, এই হস্যইটা দেখো রয়ের আগে চলে এসছে। এসছে তো? আমাকে কেউ একটা রেসপন্স করবে হ্যাঁ কি না বলে, রয়ের আগে এসেছে তো? রয়ের আগে কি হস্যইটা এসেছে? হুম, এসছে। তাহলে আমরা কি বলবো? বেশ বেশ, ঠিক আছে। তাহলে আমরা কি বলবো? এটাকে বলবো আমরা অপিনিহিতি। এবং অপিনিহিতির ক্ষেত্রে এই হস্যইকার বা হস্যকার পূর্বে সরে আসে এবং এর পরবর্তী রূপকে বলা হচ্ছে অভিশ্রুতি। যেমন করা, এটা হচ্ছে অভিশ্রুতি এবং কইরাটা হচ্ছে অপিনিহিতি। এবার ধ্বনিতত্ত্বের মধ্যে কি কি রয়েছে? এই সরি, ভাষা উপভাষা পর্যন্ত দেখলাম, এবং তারপরে রয়েছে বাংলার উপভাষা, যেটা বললাম সাধু চলিত ভাষা। সাধু ভাষা কি, চলিত ভাষা কি, পড়াবো সব, এবং তাদের বৈশিষ্ট্য কি, সাধু চলিত ভাষার মধ্যে পার্থক্য কি, কিভাবে চলিত ভাষায় আসলো, সংস্কৃত কিভাবে আসলো। সংস্কৃত একটা প্ল্যানফুলি তৈরি করা ভাষা, জানো তো তোমরা? যদি মানে তোমাদেরকে আমি পড়াবো সব, যে কিভাবে সংস্কৃতের সৃষ্টি হলো। নেক্সট আমরা চলে আসছি ধ্বনিতত্ত্ব। এখানটা এই যেটা মুছে দিচ্ছি কারণ দেখা যাচ্ছে না। নেক্সট আমরা চলে আসছি ধ্বনিতত্ত্ব। ধ্বনিতত্ত্বের ক্ষেত্রে আমরা কি দেখছি? ধ্বনিতত্ত্ব হচ্ছে বাংলার স্বরধ্বনি এবং ব্যঞ্জন ধ্বনির, এখানে সব বানান ভুল, ঠিক আছে, এবং এটা আমরা কিন্তু মাস্টারজি গ্রুপ কিন্তু তৈরি করেনি, এটা ওদের সাইট থেকে নেওয়া, ঠিক আছে। এদের এখানে এরা বানান ভুল করেছে, আমাদের কিছু করার নেই। তো বাংলার স্বরধ্বনি এবং ব্যঞ্জন ধ্বনির পরিচয় ও উচ্চারণ স্থান এবং বাংলার ধ্বনি পরিবর্তনের কারণ এবং বৈশিষ্ট্য সম্বন্ধে কিন্তু এই ধ্বনিতত্ত্বে আমাদের পড়তে হবে। আজকে যদি আমি সময় পাই এই পার্টটা তোমাদের পড়াবো, এবং এই পার্টটা আমাদের 3টে জায়গাতেই রয়েছে। নেক্সট রয়েছে তার নিয়ম। এই নিয়মের মধ্যে যেটা একটুখানি আগে বললাম, অপিনিহিতি অভিশ্রুতি তো বললাম, তাছাড়া হচ্ছে স্বরভক্তি, স্বরসঙ্গতি, সমীভবন, বর্ণ বিপর্যয়, বিষমীভবন, নাসিক্যী ভবন, ধ্বনির লোপ এবং স্বরাগম। বর্ণদ্বিত্বর মধ্যে রয়েছে লোকনিরক্তি, এছাড়াও রয়েছে এগুলো যেটা বর্ণদ্বিত্ব, লোকনিরক্তি, অল্প প্রাণী ভবন, মহাপ্রাণী ভবন। অল্প প্রাণ বর্ণকোণগুলো, মহাপ্রাণ বর্ণকোণগুলো দেখতে হবে। কোষী ভবন, ঘোষ বর্ণকোণগুলো, অঘোষ বর্ণকোণগুলো, কি করে সমাক্ষর লোপ হচ্ছে, সাদৃশ্যবাচক শব্দ কিভাবে তৈরি হচ্ছে, জোর কলম শব্দ কি, এগুলো। যেমন কি করে সমাক্ষর লোপ হচ্ছে দেখো, ছোট্ট করে একটু বলে দিই। বর দাদা, এখান থেকে আসছে বর্দা, সমাক্ষর লোপ, ঠিক আছে। এবার চলে এসছি আমরা শব্দ ভাণ্ডারে। খুব মজার বিষয়, শব্দ ভাণ্ডারের মধ্যে তৎসম শব্দ কোনগুলো, কোনগুলো অর্ধ তৎসম, কিভাবে তৎসম হচ্ছে, কিভাবে অর্ধ তৎসম হচ্ছে, কিভাবে তদ্ভব হচ্ছে, দেশি কেন হচ্ছে, কেন বিদেশি শব্দের শব্দগুলো আমাদের বাংলা শব্দের মধ্যে ইনক্লুড হচ্ছে বা আসছে, তার মধ্যে আগন্তুক শব্দ কোনগুলো, সংকর শব্দ কোনগুলো দেখতে হবে। দেখে তো একদম লিস্ট দেবো, তার বাইরে একটা প্রশ্ন পড়বে না। শব্দার্থ তত্ত্বের মধ্যে কি কি আসছে? শব্দের অর্থ বা শব্দের অর্থ পরিবর্তন, প্রধান প্রধান কারণ, বিভিন্ন ধারা, এবং অর্থনৈতিক যে বিস্তার, অর্থ সংকোচ, অর্থ সংক্রম, অর্থ সংশ্লেষ, এই জায়গাগুলো দেখতে হবে। আর কি করতে হবে? কাব্য নির্মাণ শৈলী, তার মধ্যে আছে ছন্দ এবং অলঙ্কার, খুব মজার জায়গা। এই ছন্দের মধ্যে ছন্দের সংজ্ঞা পড়তে হবে, ছন্দ বিচার, অর্থাৎ ছন্দ কি করে তুমি আইডেন্টিফাই করবে এটা দলবৃত্ত ছন্দ না অক্ষরবৃত্ত ছন্দ না মাত্রাবৃত্ত ছন্দ। হ্যাঁ, কোনটাকে অক্ষরবৃত্ত ছন্দ বলা হয়, কোনটাকে কলা বা মাত্রা, কলাবৃত্ত ছন্দের অন্য নামই মাত্রাবৃত্ত ছন্দ, হ্যাঁ, বলা হয়, কোনটাকে তোমার দলবৃত্ত ছন্দ বলা হয়। তারপরে ছেদ কোনটা, জ্যোতি কোনটা, পর্ব কোনটা, পর্বাঙ্গ কোনটা, লয় কোনটা, পংক্তি কোনটা, চরণ কোনটা, স্তবক কোনটা, এগুলো দেখতে হবে। এবং সেই সঙ্গে সঙ্গে অক্ষরবৃত্ত, মাত্রাবৃত্ত এবং স্বরবৃত্ত যে ছন্দের নিয়ম, সেটাও আমাদের জানতে হবে। অলঙ্কারের ক্ষেত্রেও শব্দ অলঙ্কার এবং অর্থ অলঙ্কার, দুটো অলঙ্কার আছে। শব্দ অলঙ্কার কাকে বলে?
শব্দ নিয়ে কারবার, যেখানে ধরো কোনো শব্দ দুবার বসলো, তিনবার বসলো, বা একই শব্দ বসলো, বা সেই শব্দের সঙ্গে মিল করে পরবর্তী লাইনে ওইরকম ধরনের একটা শব্দ বসলো। তো শব্দের সাহায্যে যখন কোনো কবিতার অলংকারিত্ব বা সৌন্দর্য সৃষ্টি হচ্ছে, তাকে বলা হচ্ছে শব্দালঙ্কার। তার মধ্যে কি কি পড়ছে? অনুপ্রাস। এই অনুপ্রাস অলঙ্কারকে আবার বিভিন্ন ভাগে ভাগ করা হয়: যমক, শ্লেষ, বক্রোক্তি। ঠিক তেমনভাবে অর্থালঙ্কার আসছে। অর্থালঙ্কারের মধ্যে কি কি পড়ছে? উপমা, রূপক, উৎপ্রেক্ষা, ব্যজস্তুতি, অতিশয়োক্তি, অপোন্নতি, সমাসোক্তি, ব্যতিরেক, বিরোধ, নিশ্চয়, সন্দেহ। তো এই যে অর্থালঙ্কার, এই জায়গাটা কিন্তু তৈরি হচ্ছে গোটাটাই কিসের উপর ভিত্তি করে বলতো? গোটাটাই তৈরি হচ্ছে অর্থের উপর ভিত্তি করে। আগেরটাই যেমন আমরা দেখেছি শব্দ নিয়ে কারবার, অর্থালঙ্কারের ক্ষেত্রে কারবার হচ্ছে অর্থ নিয়ে। কেমন বলতো? ধরো কোনো জিনিস একরকম লেখা রয়েছে আর একরকম বোঝাচ্ছে, বা সেই অর্থের জন্য শব্দ চমৎকারিত্ব সৃষ্টি হচ্ছে, বা শব্দ অলঙ্কার্য সৃষ্টি হচ্ছে, যার জন্য সেই কবিতাটা বা সেই লাইনগুলো শুনতে ভালো লাগছে, তাকে বলছে অর্থালঙ্কার। আর বিরোধমূলক অলঙ্কারের একটা উদাহরণ দিই আমি। এই বিরোধমূলক অলঙ্কারকে আবার তিনটে ভাগে ভাগ করা যায়: একটা হচ্ছে বিরোধাভাস, একটা হচ্ছে বিষম, আর একটা হচ্ছে বিভাবনা। তো তার মধ্যে একটা ছোট্ট উদাহরণ দেবো আমি। নেক্সট মানে যখন পড়াবো তখন ইন ডিটেলস পড়াবো। ফাঁসির মঞ্চে গেয়ে গেল ওরা জীবনের জয়গান। এইবার এই যে কবিতাটা ফাঁসির মঞ্চ এবং জীবনের জয়গান, ঠিক আছে? ফাঁসির মঞ্চে কি মৃত্যু হচ্ছে, এবং জীবনের জয়গান, দুটো একদম আলাদা না? কি করে এক হচ্ছে? কিন্তু কবিতাটা কি সুন্দর শুনতে লাগছে না? অর্থাৎ একে অপরের ভিন্ন অর্থ দেওয়া সত্ত্বেও কবিতার কিন্তু একটা অন্তর্নিহিত অর্থ রয়েছে, যার ফলে কবিতাটা শুনতে ভালো লাগছে। সেটা একে বলা হচ্ছে বিরোধমূলক অলঙ্কার। সন্দেহ অলঙ্কার কি? কোনো জিনিস সম্বন্ধে যখন সন্দেহ প্রকাশ করা হয় তখন তাকে বলা হচ্ছে সন্দেহমূলক অলঙ্কার। এছাড়াও আছে কাব্য বিচারে ধ্বনিবাদী ও রসবাদীদের মতামত, যেটাকে আমরা ভারতীয় কাব্যতত্ত্ব হিসাবে জানি। এই ভারতীয় কাব্যতত্ত্বে উদ্ভট, যেমন এখানে আছে তোমার অলঙ্কারবাদ, ধ্বনিবাদ, তারপরে রসবাদ, চিত্রকাব্য, ধ্বনিকাব্য, হ্যাঁ, ইত্যাদি ইত্যাদি বিষয়। উদ্ভট সম্বন্ধে জানতে হবে, রুদ্রট সম্বন্ধে জানতে হবে, হ্যাঁ, তোমার উম, বামনদেব চক্রবর্তী সম্বন্ধে জানতে হবে, আনন্দবর্ধন সম্বন্ধে জানতে হবে, জগন্নাথ সম্বন্ধে জানতে হবে। সব কিন্তু এই জায়গাটায়। অর্থাৎ এই যে তিনটে জায়গা আমি তোমাদেরকে পড়াবো বা তিনটে জায়গা দেখাবো, এই তিনটে জায়গা যদি কেউ একটু মানে আমাদের ক্লাসে যদি কেউ, মানে আমি বলছি না তোমরা ভর্তি হও, ঠিক আছে, যেটা আমার বলা একেবারেই ক্রাইটেরিয়ার বাইরে, কিন্তু এইটুকুনি বলতে পারি যদি কেউ ভর্তি হও তাহলে আমার মনে হয় না পরীক্ষার হলে গিয়ে খুব সমস্যা হবে। এবং মজার বিষয় যে এই তিনটে জায়গায় যদি পড়া যায়, অর্থাৎ ইএমআর এর সিলেবাস, এসএসসির সিলেবাস আর পিএসসির সিলেবাস, প্রথমত আমরা অনেক জিনিস একই পেয়ে যাচ্ছি। যেমন ব্যাকরণের দিকটা আমরা একই পাচ্ছি, সাহিত্যের ইতিহাসের দিকটা আমরা একই পাচ্ছি, মধ্যযুগ আমরা একই পাচ্ছি। 100%-এর মধ্যে হয়তো 70%, হয়তো কি 70% একই, 30% আলাদা। সেই 30%ও নয়, কোনো কোনো জায়গায় তো 90% একই, 10% আলাদা। তো ওই 30 বা 10% এই জায়গাটা আমাদের একটু এদিক সেদিক করতে হবে। যেমন কাব্য বিচারে ধ্বনিবাদ রসবাদের যে মতামত বা ছন্দ অলঙ্কার, এটা আমরা এই ইএমআরএস এ দেখতে পাচ্ছি। আগে আমরা দেখিনি, বা পিএসসি তেও আমরা দেখিনি, এসএসসি তেও আমরা দেখিনি। কিন্তু যদি কেউ নেটের সিলেবাস সম্বন্ধে অবগত হও বা নেট পড়ে থাকো, বা যদি কেউ মনে করবে যে আমি নেট পরীক্ষা দেবো, তাহলে কিন্তু তাকে ভাই এইগুলো পড়তে হবে। কারণ নেটে কিন্তু এগুলো খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা, বহু প্রশ্ন আসে। হুম। আমাকে একটু বলবে, আমি এবার আমার আহ, আহ, পড়ানোর বিষয়ে যাব। অনেক সিলেবাস নিয়ে আলোচনা হলো। তোমাদের সিলেবাস নিয়ে পরীক্ষা নিয়ে কোনো প্রশ্ন আছে কি? বলো। সিলেবাস নিয়ে বা পরীক্ষা নিয়ে কোনো প্রশ্ন আছে কি? চিন্ময় সরকার কিছু বলবে? হ্যাঁ, প্রাচীন যুগ, মধ্যযুগ, আধুনিক যুগ পড়ার জন্য কোন লেখকের সাহিত্যের ইতিহাস বইটি পড়লে সবচেয়ে ভালো? আহ,
এক্ষেত্রে আমি বলবো যে অসিত কুমার বন্দ্যোপাধ্যায়ের যে খণ্ডটা আছে, যে পুরো খণ্ড একসাথে একটা দেখবা সাহিত্যের ইতিবৃত্ত বলে, ঠিক আছে, ওইটা একেবারে ঝরঝরে করে ফেলো, হয়ে যাবে। আর নেটে বসার জন্য মাস্টার্সে 55% লাগে। নেটে বসার জন্য মাস্টার্সে 55% লাগে। আচ্ছা, এখানে আরো কিছু প্রশ্ন আসছে। আচ্ছা, আচ্ছা হ্যাঁ, ওগুলো কল্যাণী বিশ্ববিদ্যালয়েও পড়ানো হয়, সব বিশ্ববিদ্যালয়ে কম বেশি পড়ানো হয়। রেলের শিক্ষক নিয়োগের সিলেবাসটা আজকে আমাদের আলোচ্য বিষয় নয়। আমি আমার বিএড 23-25 আর 24-26 শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা কি পিএসসিতে বসতে পারবে? উম, দেখো, পিএসসির পরীক্ষা যখন যখন ফর্ম ফিল আপ হবে তখন বিএড কমপ্লিট চাইবে, ঠিক আছে, তো ফর্ম ফিল আপের মধ্যে যদি বিএড কমপ্লিট হয় তো তুমি বসতে পারবে পরীক্ষায়। আমি দিয়ে দেবো ত্রিপুরা বোর্ডের টেক্সট, ঠিক আছে। ওই যে বললাম যে পরীক্ষার বসার জন্য বিএড কমপ্লিট চাইবে, তোমাদের যদি বিএড কমপ্লিট থাকে তোমরা পরীক্ষায় বসতে পারবে। ইএমআরএস এর জন্য সিটেট কেন লাগবে? লাগবে না। ভর্তি, সেটা স্যার আসবে, সেই ইন ডিটেলস আমি বলবো না, আমি আর যেহেতু পড়ার বিষয় সেজন্য পড়ার সম্বন্ধে অনেকগুলো খণ্ড আছে জানি, কিন্তু অনেকগুলো খণ্ড বলিনি আমি তোমাদের, কিন্তু আমি বলেছি একটা খণ্ড আছে, একটা, ওই সব কটা খণ্ডকে সামারাইজড করে একটা খণ্ড, ঠিক আছে, ওই খণ্ডটা কিনবে। বলবে যে বাংলা সাহিত্যের ইতিবৃত্ত বলে অসিত কুমার বন্দ্যোপাধ্যায়ের একটাই খণ্ড আছে, এক মানে অনেকগুলো 11টা খণ্ড আছে, কিন্তু ওই 11টা খণ্ডকে সামারাইজড করে আবার একটা বই বার করেছে। সুকুমার সেন পড়লে খুব ভালো হয়, কিন্তু সুকুমার সেনের লেখা অনেক কঠিন করে দেওয়া, সেই জন্য অসিতবাবু বলেছি। সুকুমার সেন পড়লে তার থেকে ভালো তো কিছু হতেই পারে না, তাই না? কিন্তু সুকুমার বাবুর বই অনেক কঠিন করে দেওয়া আছে, সেই জন্য অসিত বাবু বলেছি। হুম, ক্লিয়ার? বেশ। এবার তুমি যদি সুকুমার সেনকে নিতে পারো, মানে সুকুমার সেন যদি পড়তে পারো, তাহলে এর থেকে ভালো কিছু হতেই পারে না। চলো, এবার আমরা একটু ধ্বনি ও ধ্বনি পরিবর্তন সম্পর্কে বিস্তারিত একটু আলোচনা করব, হ্যাঁ। মোটামুটি সিলেবাস সম্বন্ধে জানলে যে হ্যাঁ হ্যাঁ, ভাষা রামেশ্বর স্যার, বামনদেব চক্রবর্তী। হ্যাঁ হ্যাঁ, বাংলা সাহিত্যের সম্পূর্ণ ইতিবৃত্ত। চলো, আমি আর মেসেজ দেখছি না, কিন্তু আমি পড়াতে চলে এসেছি এখানে। আর পিডিএফ যখন আমি অন করে দেবো তখন দিই, তখন আর আমি কিছু দেখতে পাই না, ঠিক আছে। চলো, তো ধ্বনি ও ধ্বনি পরিবর্তন সম্পর্কে একটু বিস্তারিত আলোচনা করব। আমাদের হাতে আর বেশি সময় নেই, মোটামুটি 20-25 মিনিট রয়েছে, 25 মিনিট, 25 মিনিট একটু পড়ে নিয়ে এই জায়গাটা। দেখো, ধ্বনি কি সবার প্রথম আমাদের জানতে হবে, এবং বর্ণ কি সেটাও জানতে হবে। এই ধ্বনি এবং বর্ণ এই সম্বন্ধে কিন্তু সেই ছোট্টবেলা থেকে আমরা পড়ে আসছি। দেখো, সবাই বলে যে না, কোনো কিছু শব্দ তরঙ্গ বা যেটা আমরা শুনতে পাই সেটাকে ধ্বনি বলি, কিন্তু প্রশ্ন জাগতে পারে না যে শব্দ তরঙ্গকে যদি ধ্বনি বলা হয়, তাহলে গাড়ির হর্ন, গরুর ডাক, কুকুরের ডাক, ছাগলের ডাক, কোনো কিছু শব্দ, ধরো আমি একদম হাততালি দিচ্ছি বা জল ফেলছি বা কোনো কিছু ফেলছি, এই পারিপার্শ্বিক যে শব্দগুলোকে আমরা ধ্বনি বলছি না কেন, সাইন্টিফিক্যালি এগুলোকেও ধ্বনি বলা হয়। কিন্তু আমরা তো সাইন্টিফিক্যালি করতে আসিনি, আমরা বাংলা ভাষা করতে এসেছি। সেক্ষেত্রে বলবো ধ্বনি হচ্ছে মানুষের সঙ্গে মানুষের ভাব বিনিময়ের জন্য যেসব অর্থযুক্ত শব্দ বাকযন্ত্রের সাহায্যে উচ্চারণ করা হয়, সেই সব শব্দের ক্ষুদ্রতম অংশকে ধ্বনি বলা হয়। যেমন ভারত, এই ভারত, এই শব্দটাকে বা এই শব্দের মধ্যে 4টে ধ্বনি আছে, যেমন ভ, আ, র, ত, ঠিক আছে। ঠিক তেমন ভাবে কুল, এই শব্দের মধ্যে 3টে ধ্বনি আছে। কি কি? ক, কু, ল।
কুল। এবং এই ধ্বনিকে টোটাল দুটো ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে স্বরধ্বনি, একটা হচ্ছে ব্যঞ্জন ধ্বনি। এবার আমরা চলে আসি, ধ্বনি নিয়ে তো অনেক জানলাম, কিন্তু আমরা চলে আসি এটাতে তোমার আহ, এক সেকেন্ড, আমরা চলে আসি তোমার বর্ণটাতে। তাহলে ধ্বনি যদি ওইটাকে বলা হয়, তাহলে বর্ণ কাকে বলা হয়? দেখো, ধ্বনির লিখিত রূপকে বলা হয় বর্ণ, এবং লিখিত চিহ্ন বা প্রতীক হলো বর্ণ, যেমন স্বরবর্ণ ও ব্যঞ্জন বর্ণ। বর্ণ দেখা যায়, যে কোনো বর্ণ দেখা যায়, কিন্তু ধ্বনি কানে শোনা যায়। এবং স্বরবর্ণ বা স্বরধ্বনি বলতে কি বোঝানো হচ্ছে, যে ধ্বনিগুলো বাকযন্ত্রের কোথাও বাধা না পেয়ে উচ্চারিত হয়, সেগুলিকে বলা হয় স্বরধ্বনি। এবং এই স্বরধ্বনির লিখিত রূপকে বলা হয় স্বরবর্ণ। বাংলা ব্যাকরণে এই স্বরবর্ণের সংখ্যা টোটাল 11টি। কি কি? অ, আ, হস্যই দীর্ঘই, হস্যৌ দীর্ঘ, রি, এ, ওই, ও। এবং বাংলায় লিকারের কিন্তু কোনো ব্যবহার নেই। দেখো এখানে কিন্তু লি দিইনি, দেখো এখানে কিন্তু লি দিইনি। এবং নব্যভারতীয় ভাষায়, অর্থাৎ আধুনিক বাংলা ভাষায় কিন্তু দেখবে না কোথাও লিকার দিয়ে কোনো তোমার কি বলে, মানে কোনো শব্দ বা কোনো তোমার বাক্য গঠন হয়েছে দেখবে না। অর্থাৎ লিকারের ব্যবহার কিন্তু বর্তমানে বাংলা ভাষায় আর নেই। কিন্তু এই লিকারের ব্যবহার কিন্তু প্রাচীন ভারতীয় আর্য এবং মধ্য ভারতীয় আর্য ভাষায় ছিল। বলছি না কিন্তু প্রাচীন ভারতীয় বাংলা এবং মধ্য ভারতীয় বাংলা। দেখো, আমরা বাংলা নিয়ে পড়ছি, কিন্তু বাংলাটা না একটা মহাসমুদ্রের মতো। এই সমুদ্রটাতে আমাদের সুন্দর করে সাঁতার দিতে হবে, আর কিছু না। এই প্রাচীন ভারতীয় আর্য এবং মধ্য ভারতীয় আর্য, প্রাচীন বাংলা এবং মধ্য বাংলার মধ্যে কিন্তু হিউজ ডিফারেন্স। প্রাচীন ভারতীয় আর্য বলতে, ভারতীয় আর্য বলতে ইন্দো ইউরোপীয় থেকে, ইন্দো ইরানীয় থেকে এসে ভারতবর্ষের যত ভাষা আছে প্রাচীনকালে সবগুলো আসছে। মধ্য ভারতীয় বলতে সেই প্রাচীন বাংলা, মানে প্রাচীনকালে বাংলা ভাষা কেমন ছিল। মধ্য বাংলা মানে তাই। ইন ডিটেলস পড়াবো যখন আমি পড়াবো। ধ্বনির শ্রেণী বিভাগে যদি আমি আসি, তাহলে আমরা এখানে দেখব যে উচ্চারণের তারতম্যের জন্য স্বরধ্বনিগুলোকে দুই ভাগে ভাগ করা হয়েছে। কি কি? একটাকে বলা হচ্ছে হ্রস্ব স্বরধ্বনি, আর একটাকে বলা হচ্ছে দীর্ঘ স্বরধ্বনি। হ্রস্ব স্বরধ্বনি কি? যে স্বরধ্বনি উচ্চারণ করতে কম সময় লাগে তাকে হ্রস্ব স্বরধ্বনি বলে। যেমন অ, হস্যই, হস্য এবং রি। দীর্ঘ স্বরধ্বনি কি? যে স্বরধ্বনি উচ্চারণ করতে বেশি সময় লাগে সেগুলোকে দীর্ঘ স্বরধ্বনি বলে। যেমন আ, দীর্ঘই, এ, ওই, ও ইত্যাদি। গঠনগত দিক থেকে স্বরধ্বনিকে দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে মৌলিক স্বরধ্বনি, একটা হচ্ছে যৌগিক স্বরধ্বনি। তাহলে প্রশ্ন আসতে পারে যে তাহলে আগেরটা আমরা দেখলাম কিসের ভিত্তিতে? আগেরটা আমরা দেখলাম হচ্ছে তোমার উচ্চারণের তারতম্য অনুসারে। দেখো, উচ্চারণের তারতম্য অনুসারে। এখন আমরা দেখছি গঠনগত দিক থেকে। তা এই যে মৌলিক স্বরধ্বনি, মৌলিক স্বরধ্বনি কি কি? যে স্বরধ্বনিগুলো বিশ্লেষণ করা যায় না, যে স্বরধ্বনিগুলোকে বিশ্লেষণ করা যায় না তাকে বলা হচ্ছে মৌলিক স্বরধ্বনি। যেমন অ, আ, হস্যই, হস্য, এ, ও, এগুলো। আর যৌগিক স্বরধ্বনি কি? যে স্বরধ্বনিগুলোকে বিশ্লেষণ করা যায় তাদেরকে বলা হচ্ছে যৌগিক স্বরধ্বনি। যেমন ওই, ওই এর মধ্যে কি কি চলে আসছে? দেখো, অ চলে আসছে আর হস্যই চলে আসছে। যেমন ও, ও এর মধ্যে কি কি চলে আসছে? দেখো, অ চলে আসছে আর হস্যও চলে আসছে। এই জন্য যৌগিক স্বরকে আবার কি নামে ডাকা হয়? সন্ধ্যাক্ষর বা যুগ্মস্বর বা দিস্বর বলে ডাকা হয়। নেক্সট চলে এসছি আমরা প্লুতস্বর। প্লুতস্বর কি? দেখো, কান্নার সময় বা গানের সময় বা দূর থেকে কাউকে ডাকার সময় কোনো স্বরধ্বনিকে টেনে টেনে উচ্চারণ করা হয় যখন, তখন তাকে বলা হয় প্লম্বিত স্বর বা প্লুত স্বর। যেমন আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। যেমন কান্নার সময় বাচ্চারা ডাকে না মা, ঠিক আছে, আমরা মা বলে ডাকি,
আচ্ছা, আমরা যখন কাঁদি বা যখন খুব ইমোশনাল হয়ে যায়, মা দূরে কোথাও রয়েছে, মাকে ডাকবো মা, অর্থাৎ মায়ের পরে আমরা আ আ আ এই যে জায়গাটা, অর্থাৎ আ এই জায়গাটাকে বলা হচ্ছে প্লুত স্বর। যেমন বাংলাদেশের জাতীয় সঙ্গীত গান যদি করি, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, তো এখানে দুটো জায়গায় প্লুত স্বর আছে। আমরা সোনার বাংলা, সোনা, ঠিক আছে, আমি তোমায় ভালোবাসি। ঠিক তেমন ভাবে ধরো যদু রয়েছে সামনে দূরে, যদু হে, অর্থাৎ হেটাকে দেখো টেনে 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 আমরা ডাকছি, এটাকে বলা হচ্ছে প্লুত স্বর। নেক্সট আমরা আসছি জিহ্বার অবস্থান অনুযায়ী বা জীবের অবস্থান অনুযায়ী স্বরধ্বনি শ্রেণী বিভাগ। তাহলে আগে আমরা দু রকমের ভাগ দেখেছি, এবার আমরা দেখছি জীবের অবস্থান অনুযায়ী। এখানে প্রথম ভাগটাকে বলা হচ্ছে সম্মুখস্থ বা প্রসারিত স্বরধ্বনি, দ্বিতীয়টাকে বলা হচ্ছে পশ্চাৎভাগস্থ স্বরধ্বনি, তৃতীয়টাকে বলা হচ্ছে কুঞ্চিত স্বরধ্বনি, চতুর্থটাকে বলা হচ্ছে সংবৃত স্বরধ্বনি, এবং তারপরে আমরা যেটাকে বলছি তাকে বিবৃত স্বরধ্বনি বলছি। তাহলে আমরা এতগুলো ভাগে কিন্তু এটাকে ভাগ করছি। সম্মুখস্থ বা প্রশস্ত স্বরধ্বনি কাকে বলা হয়? দেখো, যে স্বরধ্বনি উচ্চারণের সময় আমাদের জিহ্বা বা জীব সামনে এগিয়ে আসে তাকে সম্মুখস্থ বা প্রসারিত স্বরধ্বনি বলে। যেমন ই, এ, এ, ঠিক আছে। ঠিক তেমন ভাবে পশ্চাৎভাগস্থ স্বরধ্বনি কাকে বলা হয়? যে স্বরধ্বনি উচ্চারণের সময় আমাদের জিহ্বা বা জীব পিছনে সরে যায় বা পিছনে চলে যায় তাকে পশ্চাৎভাগস্থ স্বরধ্বনি বলে। যেমন উ, ও, অ। একটা মজার বিষয় একটু দেখো তো, তোমরা একটু দেখো তো এই জায়গাটা, যে এই যে সম্মুখস্থ বা প্রসারিত স্বরধ্বনি, এখানে জীব বা আমাদের জিহ্বা সামনে এগিয়ে যাচ্ছে, আমাদের জীবটাকে একটু পিছনে ঠেলে দিয়ে এই ই, এ, এ উচ্চারণ করো তো, পারছো কিনা দেখো তো একটু। আমাদের জীবটাকে একটু পিছনে ঠেলে দিয়ে ই, এ, এ উচ্চারণ করো, দেখো পারছো কিনা। পারা যাচ্ছে কি? পারা যাবে না, আমি জানি। ঠিক তেমনভাবে পশ্চাৎভাগস্থ স্বরধ্বনির ক্ষেত্রে যে স্বরধ্বনিগুলি উচ্চারণের সময় আমাদের জিহ্বা পিছনে পিছিয়ে যায় তাকে পশ্চাৎভাগস্থ স্বরধ্বনি বলে। যেমন উ, ও, অ, উ, ও, অ। নেক্সট আমরা চলে আসছি কুঞ্চিত স্বরধ্বনি। এই কুঞ্চিত স্বরধ্বনিকে আবার রাউন্ডেড ভাওয়েলসও বলা হয়। হোয়াট ইজ রাউন্ডেড ভাওয়েলস বা রাউন্ডেড ভাওয়েলস বলতে কি বোঝানো হয়? দেখো, যে স্বরধ্বনিগুলি উচ্চারণের সময় ঠোঁট দুটি গোলাকার বা কুঞ্চিত হয়, আমাদের যে ঠোঁট, সেই ঠোঁটগুলি গোলাকার হয় বা কুঞ্চিত হয়, তাকে বলা হয় রাউন্ডেড ভাওয়েলস। যেমন অ, উ, ও ইত্যাদি। নেক্সট আমরা আসছি সংবৃত স্বরধ্বনি বা ক্লোজড ভাওয়েলস। কাকে বলা হয়? যে স্বরধ্বনিগুলো উচ্চারণের সময় সবচেয়ে কম প্রসারিত বা উন্মুক্ত হয় তাদেরকে সংবৃত স্বরধ্বনি বা ক্লোজড ভাওয়েলস বলা হয়। বিবৃত স্বরধ্বনি বা ওপেন ভাওয়েলস কাকে বলা হয়? যেসব স্বরধ্বনি উচ্চারণের সময় আমাদের মুখদ্বার পুরোপুরি প্রসারিত হয়। দেখবে বাচ্চাদের যখন খাওয়ায় তখন বাচ্চাদেরকে বলা হয় আ করো, আ করো, বাচ্চারা আ করে। অর্থাৎ এই আ উচ্চারণ, আমাদের যত স্বরধ্বনি আছে বা স্বরবর্ণ আছে, একমাত্র আ উচ্চারণ করলে আমাদের মুখটা সব থেকে বেশি প্রসারিত হয় বা মুখদ্বার পুরোপুরি খুলে যায়। হ্যাঁ, নেক্সট আমরা চলে আসছি কোথায়? উচ্চারণ স্থান অনুযায়ী স্বরধ্বনি শ্রেণী বিভাগ। এখানে কি কি আছে? এখানে কণ্ঠধ্বনি আছে, এখানে তালব্য ধ্বনি আছে, এখানে ওষ্ঠধ্বনি আছে, এখানে কণ্ঠ তালব্য ধ্বনি আছে, আর কি আছে এখানে? আর কি আছে এখানে? এখানে কণ্ঠস্থ ধ্বনি আছে এবং মূর্ধন্য ধ্বনি আছে। কণ্ঠধ্বনি কাকে বলা হয়? দেখো, কণ্ঠের সাহায্যে উচ্চারিত হয় বলে একে কণ্ঠধ্বনি বলা হয়। কি কি কণ্ঠের সাহায্যে উচ্চারিত হয়? অ আর আ। তালুর সাহায্যে উচ্চারিত হয় বলে একে তালব্য ধ্বনি বলা হয়। দুটো ই হ্রস্বই আর দীর্ঘই, বা ই, 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 ই। ঠিক তেমন ভাবে ওষ্ঠ বা ঠোঁটের সাহায্যে উচ্চারিত হয় বলে একে ওষ্ঠধ্বনি বলা হয়। যেমন উ, উ। এই ঠোঁট দুটো কাজে না লাগিয়ে তুমি উ উচ্চারণ করতে পারবে না। কণ্ঠ তালব্য ধ্বনি মানে এই ধ্বনিটা উচ্চারণের সময় দুটো জিনিসই ইউজ করা হয় বা দুটো জায়গায়
ইউজ করা হয়, একটা হচ্ছে কণ্ঠ, একটা হচ্ছে তালু, তাই এটাকে বলা হচ্ছে কণ্ঠ তালব্য ধ্বনি। যেমন এ আর ওই। কণ্ঠস্থ ধ্বনি কাকে বলে? কণ্ঠ ও ওষ্ঠের সাহায্যে উচ্চারিত হয় বলে একে কণ্ঠস্থ ধ্বনি বলে, যেমন ও আর ও। ঠিক তেমন ভাবে মূর্ধন্য ধ্বনি কাকে বলে? মূর্ধার সাহায্যে উচ্চারিত হয় বলে একে মূর্ধান্য ধ্বনি বলে, যেমন রি। তো বিভিন্ন স্বরধ্বনির উচ্চারণ রীতি বা বৈশিষ্ট্য, যেমন ধরো অ। এই অ আমরা সবাই জানি, সেই ছোট্টবেলা থেকে পড়ছি, যবে থেকে আমাদের সেই বাবা মামা মা কাকা বলতে শিখেছি, তবে থেকেই মা বলছে বল অ, এটাকে বলা হচ্ছে অ, ওটাকে বলা হচ্ছে আ, এই বিষয়টা হচ্ছে আর কি। তো এই অ এর বাংলা ভাষায় দু রকমের উচ্চারণ রীতি আছে, কি কি বলতো? যেমন ধরো যেমন ধরো স্বাভাবিক রীতি আর অস্বাভাবিক বা বিকৃত রীতি। স্বাভাবিক রীতি কাকে বলা হয়? যেমন অসীম, অসুখ, সরল, দখল, জল, ফল, এই যত জায়গা দেখাচ্ছি সব জায়গায় কিন্তু অয়ের স্বাভাবিক উচ্চারণ প্রবণতা রয়েছে। দেখো, অসীম, অসুখ, সরল, দখল, জল, ফল। অস্বাভাবিক বা বিকৃত রীতি কি? যেমন অ থেকে ও এর উচ্চারণ চলে আসছে, যেটা আমরা রাঢ়ী উপভাষার ক্ষেত্রে লক্ষ্য করি। আমি যখন উপভাষা পড়াবো, আঞ্চলিক উপভাষা, তখন দেখবে। যেমন অতুল থেকে অতুল, যদি থেকে যদি, মধু থেকে মধু। মধু না, আমরা কতজন মধু বলি? বলি না, আমরা মধু বলি। আমরা কতজন মন বলি? আমরা বলি না, মন বলি। আমরা বলি কি, মন বলি। ঠিক তেমন ভাবেই আ একটি দীর্ঘস্বর, অর্থাৎ আয়ের উচ্চারণ দীর্ঘ সময় ধরে। তো এই যে আ, হ্যাঁ হ্যাঁ শুন, সরি সরি, এক্সট্রিমলি সরি। আচ্ছা চলো, এবার এই যে আ, ঠিক আছে, এই আয়ের ক্ষেত্রে কেমন বলতো? এই অস্বাভাবিক বা বিকৃত রীতি কিন্তু আয়ের ক্ষেত্রেও আছে, এবং আ এটা একটা দীর্ঘস্বর। যেমন ধরো আমরা যদি বাবা, কাকা, মামা, ঠিক আছে, এইগুলো উচ্চারণ করি, সেক্ষেত্রে কিন্তু আয়ের কোনো বিকৃতি হচ্ছে না, অর্থাৎ স্বাভাবিক রয়েছে। নেক্সট আমরা চলে আসছি হর্ষই দীর্ঘই। হর্ষ দীর্ঘ, রি। যেমন রি এর স্বাভাবিক বৈশিষ্ট্য কি? ঋষি, বৃষ্টি ইত্যাদি। ঠিক সেক্ষেত্রে এর ক্ষেত্রে দেখো একদা, মেঘ, স্নেহ, প্রেম, প্রশ্ন আসতে পারে কিন্তু এগুলো, হ্যাঁ। বিকৃত উচ্চারণের ক্ষেত্রে কেমন আসছে বলতো? ন্যাড়া। ন্যাড়াটাকে আমরা বলছি ন্যাড়া। বেলাটাকে আমরা বলছি বেলা। ব্যাটাটাকে আমরা বলছি ব্যাটা। এখানে একার থেকে এই যা বলে আকার, একার, একারে পরিণত হয়েছে। একারটা এখানে একারে পরিণত হয়েছে। হ্যাঁ। নেক্সট আমরা আসছি কোথায়? এবার আমরা ও এর ক্ষেত্রে দেখো, ও এর ক্ষেত্রে রোগা, যোগী, ভোগী ইত্যাদি। ওই এর ক্ষেত্রে দেখো দৈন্য, চৈতন্য। ও এর ক্ষেত্রে দেখো মৌমাছি, সৌরভ। এই ওই এবং ও, এ দুটো কিন্তু যৌগিক ধ্বনি। মনে আছে তো, কিছুক্ষণ আগে পড়ালাম কেন যৌগিক হচ্ছে, আমি কিন্তু আর বলছি না, যেহেতু একটুক্ষণ আগে পড়ালাম। এবার চলে এসছে, আমরা এতক্ষণ আমরা যত কিছু পড়লাম সব কিন্তু আমরা স্বর ধ্বনি পড়লাম। এবার আমরা পড়বো ব্যঞ্জন ধ্বনি। ব্যঞ্জন ধ্বনি কি? ব্যঞ্জন ধ্বনির শ্রেণী বিভাগ ও উচ্চারণ রীতির ক্ষেত্রে ব্যঞ্জন ধ্বনি কি? যেসব ধ্বনি স্বরধ্বনির উচ্চারণ নিয়ে বা যেসব ধ্বনি স্বরধ্বনির সাহায্য নিয়ে উচ্চারণ করা হয় সেগুলিকে ব্যঞ্জন ধ্বনি বলে। এবং ব্যঞ্জন ধ্বনির লিখিত রূপ ও প্রতীককে ব্যঞ্জন বর্ণ বলে। এবং ব্যঞ্জন ধ্বনিগুলিকে টোটাল 29টি ভাগে ভাগ করা হয়, এবং ব্যঞ্জন বর্ণকে টোটাল 39টি ভাগে ভাগ করা হয়। এই যে ব্যঞ্জন ধ্বনির কথা বলছি, এই ব্যঞ্জন ধ্বনিগুলিকে আবার আলাদা আলাদা করে 4টি ভাগে ভাগ করা হচ্ছে। কি কি মনে করে দেখো, একটুখানি আগে আমরা দেখেছিলাম না সিলেবাসের মধ্যে? স্পর্শধ্বনি, উষ্ণধ্বনি, অন্তঃস্থধ্বনি, অযোগবাহু ধ্বনি।
এই স্পর্শধ্বনি, এই স্পর্শধ্বনিকে আবার 25টা ধ্বনিকে টোটাল স্পর্শধ্বনি বলা হচ্ছে। কেন বলো তো? আমাদের বাংলা মানে ব্যঞ্জন বর্ণের যে বর্ণমালা যদি আমাদের চোখের সামনে থাকে, তাহলে দেখবে এই পরপর ক, খ, গ, ঘ, উমা, চ, ছ, বর্গীর জ, ঝ, ইহ, ট, ঠ, ড, ঢ, দন্তার মধ্যাহ্ন, ত, থ, দ, ধ, দন্তান্ন, প, ফ, ব, ভ, ম, দেখবে পরপর রয়েছে। এই পরপর অর্থাৎ ক থেকে ম, এখানে টোটাল 25টা ধ্বনি আছে, ব্যঞ্জন ধ্বনি আছে। এই টোটালটাকে বলা হচ্ছে স্পর্শ ধ্বনি। এবং এখানে টোটাল 5টা বর্গ আছে। ক একটা বর্গ, চ একটা বর্গ, ট একটা বর্গ, ত একটা বর্গ, প একটা বর্গ। এবং এক একটা বর্গে 5টা করে ব্যঞ্জন ধ্বনি বা ব্যঞ্জন বর্ণ আছে। দেখো ক, খ, গ, ঘ, উমা 5টা। চ বর্গের ক্ষেত্রে চ, ছ, বর্গের জ, ঝ, ইয় 5টা। ট বর্গের ক্ষেত্রে ট, ঠ, ড, ঢ, মূর্ধন্য। ত বর্গের ক্ষেত্রে ত, থ, দ, ধ, দন্তান্ন। প বর্গের ক্ষেত্রে প, ফ, ব, ভ, ম। কিন্তু কেন এটাকে স্পর্শধ্বনি বলা হয়? প্রশ্ন জাগতে পারে না মনে? কারণ এগুলি উচ্চারণের সময় বাকযন্ত্রের নানা অংশ, যেমন কণ্ঠ, তালু, মূর্ধা, দন্ত, ওষ্ঠ, এগুলোকে স্পর্শ করে করে উচ্চারণ করা হয়। সেই জন্য এটাকে বলা হয় স্পর্শধ্বনি। আবার এই ধ্বনিগুলোকে বর্গীয় ধ্বনিও বলা হয়। তাহলে আমরা স্পর্শধ্বনির একটা অন্য নাম জানলাম, কি ধ্বনি? বর্গীয় ধ্বনি। নেক্সট আমরা আসছি, স্পর্শ ব্যঞ্জন ধ্বনিকে আবার 4 ভাগে ভাগ করা যায়। কি কি? ঘোষ ধ্বনি, একটুখানি আগে কিন্তু তোমাদেরকে দেখিয়েছিলাম, মনে করো একটু। অঘোষ ধ্বনি, অল্পপ্রাণ, মহাপ্রাণ। ইএমআরএস এবং ইএমআরএস এর সিলেবাসটাও এটা ইনক্লুড আছে, আমাদের এসএলএসটি সিলেবাসটাও এটা ইনক্লুড আছে। তো ঘোষ ধ্বনি কি, অঘোষ ধ্বনি কি, অল্পপ্রাণ ধ্বনি কি, মহাপ্রাণ ধ্বনি কি, ইন ডিটেলস পড়বো। এখন একটু জাস্ট জেনে নাও, ওরালি জেনে নাও। ঘোষ ধ্বনি হচ্ছে যে স্পর্শ ধ্বনিগুলি উচ্চারণের সময় ঘোষ অর্থাৎ কণ্ঠস্বরে গাম্ভীর্য ভাব থাকে, সেগুলিকে ঘোষ ধ্বনি বলে। যেমন বর্গের তৃতীয়, চতুর্থ, পঞ্চম ধ্বনি হচ্ছে ঘোষ ধ্বনি। এই বর্গের তৃতীয়, চতুর্থ, পঞ্চম ধ্বনি কোনগুলো বলতো? দেখো এইগুলো: ক, খ, গ, ঘ, উম, বর্গীর জ, ঝ, ইয়, ড, ঢ, মূর্ধন্য, দ, ধ, দন্তান্ন, ব, ভ, ম। এইগুলোকে কিন্তু বলা হচ্ছে ঘোষ ধ্বনি। ঠিক তেমন ভাবেই অঘোষ ধ্বনি কাকে বলে? যে স্পর্শ ধ্বনিগুলি উচ্চারণের সময় কণ্ঠস্বরে মৃদু ভাব থাকে, সেগুলিকে অঘোষ ধ্বনি বলে। যেমন বর্গের প্রথম এবং দ্বিতীয়, এগুলিকে অঘোষ ধ্বনি বলে। তাহলে এই যেগুলোকে আমি মার্ক করেছি, সেগুলোকে বাদ দিলে অঘোষ ধ্বনি। যেমন ক, খ, চ, ছ, ট, ঠ, ত, থ, প, ফ, এগুলো। এবার চলে এসেছি আমরা মহাপ্রাণ ধ্বনি। মহাপ্রাণ ধ্বনি কি? দেখো আমাদের প্রাণবায়ু বা শ্বাসবায়ু, দেখো আমরা যখন ক, খ, গ, ঘ উচ্চারণ করছি, সমস্ত মানে এই যে নিঃশ্বাসটা, এটা কিন্তু আমাদের মুখ দিয়ে নির্গত হচ্ছে। অর্থাৎ বর্গের প্রথম এবং তৃতীয় ধ্বনি যখন আমরা উচ্চারণ করব, সেই উচ্চারণের সময় আমাদের প্রাণবায়ু বা আমাদের শ্বাসবায়ু জোরে জোরে বার হয় না বলে এদেরকে অল্প প্রাণ ধ্বনি বলে। যেমন ক, গ, চ, বর্গীর জ, ট, ড, ত, দ, ব, সরি প আর ব, দেখো বর্গের প্রথম এবং তৃতীয়। দেখো এক্ষেত্রেও কিন্তু তাই আছে। দেখো ক, গ, চ, বর্গীর জ, ট, ড, ত, দ, প, ব, এগুলো এক্ষেত্রেও কিন্তু তাই আছে। নেক্সট আমরা কি দেখছি? অল্প প্রাণধ্বনি, সরি অল্প প্রাণধ্বনি দেখলাম। মহাপ্রাণ ধ্বনি, মহাপ্রাণ ধ্বনির ক্ষেত্রে আবার দেখবো বর্গের দ্বিতীয় এবং চতুর্থ। বর্গের প্রথম এবং তৃতীয় দেখলাম অল্প প্রাণ। মহাপ্রাণের ক্ষেত্রে দেখবো বর্গের দ্বিতীয় এবং চতুর্থ ধ্বনির উচ্চারণের সময় প্রাণবায়ু অর্থাৎ শ্বাসবায়ু জোরে বের হয় বলে এদের মহাপ্রাণ ধ্বনি বলে। যেমন খ, ঘ, ছ, ঝ, ঠ, ঢ, থ, ধ, ফ, ভ। এছাড়াও এছাড়াও হকেও কিন্তু মহাপ্রাণ ধ্বনি বলা হয়। এগুলোকে তো মহাপ্রাণ ধ্বনি বলা হচ্ছে, এছাড়াও হকেও মহাপ্রাণ ধ্বনি বলা হয়। নেক্সট আমরা আসবো কোথায়? নেক্সট আমরা আসবো উষ্ণ ধ্বনি। উষ্ণ ধ্বনি কি? এটাও কিন্তু আমরা পড়েছিলাম, আমরা একটুখানি আগে সিলেবাসে দেখলাম। যে ধ্বনি উচ্চারণের সময় উষ্ণ অর্থাৎ শ্বাসবায়ুর উপর বেশি করে জোর দেওয়া হয়, সেগুলিকে উষ্ণ ধ্বনি বলে। যেমন তালব্য স, মূর্ধন্য স,
দন্তস্ব আর হ। অন্তস্থ ধ্বনি কাকে বলে? এই অন্তুচ্চ র ল ব, এই যে চারটে ধ্বনি, এই চারটে ধ্বনি কি হচ্ছে স্পর্শ ধ্বনি এবং উষ্ণ ধ্বনির মধ্যে অবস্থান করে বলে একে অন্তস্থ ধ্বনি বলে। অর্থাৎ স্পর্শ ধ্বনি, একটুখানি আমরা পুরো ব্যঞ্জন বর্ণটা একটু দেখে নেবো, পুরো ব্যঞ্জন বর্ণটা দেখো। ক থেকে ম পর্যন্ত কি হচ্ছে স্পর্শ ধ্বনি, ঠিক আছে। তারপরে উষ্ণ ধ্বনি কোনগুলো? তালব্যস্ব, মধ্যাহ্নস্ব, দন্তুস্ব, হ। এই ধ্বনির মাঝখানে কিন্তু এই অন্তুচ্চ র ল ব অবস্থান করছে, সেই জন্য এটাকে বলা হচ্ছে অন্তস্থ ধ্বনি। অন্তস্থ ধ্বনি, ঠিক আছে। তাহলে কেন অন্তস্থ ধ্বনি সেটা কিন্তু দেখিয়েও দিলাম, এই জন্য বলা হচ্ছে অন্তস্থ ধ্বনি। নেক্সট আমরা আসছি অযোগ বাহু ধ্বনি। অযোগ বাহু ধ্বনি কাকে বলে? অনেশ্বর এবং চন্দ্রবিন্দু চাঁদ, অনস্বর এবং বিসর্গ, এই বর্ণ দুটিকে, এই যে অনস্বর এবং বিসর্গ বর্ণ দুটিকে অযোগ বাহু বর্ণ বা অযোগ বাহু ধ্বনি বলা হয়। কেন বলতো? আমরা লতানো পাতানো গাছ প্রচুর দেখেছি কিন্তু আমাদের আশেপাশে, লক্ষ্য করে দেখবে এই লতানো পাতানো গাছগুলো কিন্তু একা একা মানে দাঁড়াতে পারে না। কোনো একটা হয় আম গাছ, নাই জাম গাছ, নাই বট গাছ, না অশ্বত্থ গাছ, না এই গাছ সেই গাছের উপর দিয়ে লতি পাতি উঠে। অর্থাৎ এরা, এদের সঙ্গে এরা ইন্ডিপেন্ডেন্ট নয়, ডিপেন্ডেন্ট, কোনো কিছুর উপর ডিপেন্ডেন্ট। ঠিক তেমন ভাবে অযোগ বাহু ধ্বনিও কিন্তু কোনো কিছুর উপর ডিপেন্ডেন্ট। এই একা কিন্তু এরা কোনো অর্থ বা কিছু তৈরি করতে পারে না, অন্যের সঙ্গে যুক্ত হয়ে তবেই উচ্চারিত হয় বলে একে বলা হয় অযোগ বাহু ধ্বনি। এবার চলে এসেছি আমরা পার্শ্বিক ব্যঞ্জন ধ্বনি। পার্শ্বিক ব্যঞ্জন ধ্বনি কাকে বলা হয়? দেখো, লকে পার্শ্বিক ব্যঞ্জন ধ্বনি বলা হয়। আমাদের বাংলা ব্যঞ্জন বর্ণের যে বর্ণমালা আছে, সেই বর্ণমালার মধ্যে একমাত্র লকে পার্শ্বিক ব্যঞ্জন ধ্বনি বলা হয়। তাহলে এটাকে যদি আমরা পার্শ্বিক ব্যঞ্জন ধ্বনি বলি, তাহলে তারণজাত ব্যঞ্জন ধ্বনি কাকে বলবো, বা তারণজাত ব্যঞ্জন ধ্বনি বলতে কি বোঝানো হচ্ছে? দেখো, এটাও খুব মজার বিষয়। ডয় শূন্য র এবং ঢয় শূন্য রকে তারণজাত ব্যঞ্জন ধ্বনি বলা হয়, কারণ এই ধ্বনি দুটি উচ্চারণকালে জিভের অগ্রভাগ উল্টে দন্তমূলে, অর্থাৎ দাঁতের যে সামনে দন্তমূলে গিয়ে আঘাত করছে, তাই এদের বলা হয় তারণজাত ব্যঞ্জন ধ্বনি। তাহলে এটাকে যদি তারণজাত ব্যঞ্জন ধ্বনি বলা হয়, তাহলে কম্পনজাত ব্যঞ্জন ধ্বনি কাকে বলা হয়? র দন্তান্ন লকে কম্পনজাত ব্যঞ্জন ধ্বনি বলা হয়। নাসিক্য ধ্বনি কাকে বলা হয়? উয়া, ইয়, মধ্যাহ্ন, দন্তান্ন, ম, চন্দ্রবিন্দু চাঁদ, এগুলিকে বলা হয়, এগুলি উচ্চারণের সময় শ্বাসবায়ু নাসিকার ভিতর দিয়ে নির্গত হয় বলে এদেরকে নাসিক্য ধ্বনি বলা হয়। এইবার দেখো, ব্যঞ্জন ধ্বনির উচ্চারণ স্থান যদি আমি বলি, তাহলে এখানে দেখো পরপর পরপর দেওয়া আছে। যেমন উচ্চারণের স্থান কণ্ঠ, তালু, মূর্ধা, দন্ত, ওষ্ঠ এবং নাসিকা। এবং এদের ধ্বনির নাম কি কি আছে? কণ্ঠধ্বনি, তালব্য ধ্বনি, মূর্ধন্য ধ্বনি, দন্তধ্বনি, ওষ্ঠধ্বনি এবং নাসিক্য ধ্বনি। এবং উচ্চারণের স্থানের ধ্বনিগুলো কি কি? ক কণ্ঠধ্বনির মধ্যে পড়ছে ক, খ, গ, ঘ, ঙ আর হ। তালব্য ধ্বনির মধ্যে পড়ছে ত, থ, চ, ছ, বর্গীর জ, ঝ, ইয়, মধ্যাহ্ন স এবং তালব্য স। ঠিক তেমন ভাবে মূর্ধন্য ধ্বনির মধ্যে পড়ছে ট, ঠ, ড, ঢ, মধ্যাহ্ন র এবং মধ্যাহ্ন স। ঠিক আছে, এই জায়গাগুলো কিন্তু আমাদের ভালো করে লক্ষ্য রাখতে হবে। এবং ধ্বনি পরিবর্তনের কারণ ও ধ্বনি পরিবর্তনের বিভিন্ন যে রীতিগুলো আছে, সেটা আমি জাস্ট বলে দেবো। দেখো, আমাদের ধ্বনি পরিবর্তনের ক্ষেত্রে লক্ষ্য করা যায় যে লেখার ভাষায় এই পরিবর্তন কিন্তু দেখা যায় না। আজকে কলকাতার লোক যেমন ভাবে লিখছে, তুমি ওই পুরুলিয়া বা বাঁকুড়া বা মেদিনীপুর কিংবা ওই কি বলবো মানে ঝাড়খণ্ডের বাংলা ভাষাতে বা অসমে চলে যাও দেখবে, বা উত্তরবঙ্গে বা নর্থ বেঙ্গলে চলে যাও দেখবে একই ভাষায় লিখছে, লেখার কিন্তু কোনো পরিবর্তন নেই। এবার মৌখিক ভাষা, এবার কথা বলতে গেলে দেখবে টুইস্ট আছে। বা কলকাতার লোক যে ভাষায় কথা বলছে, একদম বাঁকুড়া পুরুলিয়ার বর্ডারে চলে যায়, ওখানে ওখানে কিন্তু ঝাড়খণ্ডী উপভাষা চলছে, সেই ভাষায় কথা বলছে না, ওরা একে বলছে। বঙ্গালী উপভাষার ক্ষেত্রে সেই ভাষায় কথা বলছে না, ওরা কোরিয়াকে কইরা বলছে। ঠিক আছে, অর্থাৎ ধ্বনি পরিবর্তন কিন্তু কখনো লেখ্য ভাষায় হয় না,
বা লেখ্য ভাষায় লক্ষ্য করা যায় না, দেখা যায় না। দেখা যায় কোথায়? মুখের ভাষার ক্ষেত্রে বা মৌখিক ভাষার ক্ষেত্রে এই পরিবর্তনগুলি লক্ষ্য করা যায়, এবং এই পরিবর্তনের পিছনে বিভিন্ন বিভিন্ন কারণ ঘটে বা বিভিন্ন বিভিন্ন কারণ আছে। যেমন প্রথম যে কারণটা আছে সেটা হচ্ছে শ্রবণ যন্ত্রের ত্রুটির কারণে। দ্বিতীয় কারণ হচ্ছে আমাদের জিভের বা জিহ্বার পরিশ্রম লাঘবের জন্য। তৃতীয় কারণ হচ্ছে উচ্চারণের অক্ষমতার জন্য। তারপরে অন্যমনস্কতার জন্য। এবং এছাড়াও আছে বিদেশি ভাষার প্রভাবজনিত কারণে কিন্তু ধ্বনি পরিবর্তন ঘটে। এবার এই যে বিদেশি ভাষার প্রভাবজনিত কারণ, সে প্রসঙ্গে বলি, ধরো একটা তোমাকেই ধরো দেখা গেলো তুমি গুজরাট বা মুম্বাই বা দিল্লিতে তোমাকে 2 বছর বা 5 বছর রাখা হলো। তো তুমিও কিন্তু তোমার ধ্বনিরও কিন্তু কিছু না কিছু পরিবর্তন হবে। আমি আমাকে দিয়ে একটা ছোট্ট এক্সাম্পল দিই। আমি বিশ্বভারতীতে পড়ি, এবং আমাদের এখানে 60 থেকে 70% আউট অফ বেঙ্গল, অর্থাৎ অবাঙালি, এবং হয়তো 30 থেকে 40% ওয়েস্ট বেঙ্গলের লোকজন, ঠিক আছে, আমাদের ইউনিভার্সিটিতে। এবং সেখানে চতুর্দিকে শুধু এত হিন্দি ভাষা, এত হিন্দি ভাষা শুনতে শুনতে ওই কেন কি হয়েছে এটা না বলে, কেন কি এটা না বলে আমরা মানে হয় না, মানে কেন কি হয়েছে এটা আমরা বলছি না, আমরা বলছি কেন কি। ঠিক আছে, কেন কি, কোথা থেকে কেন কি এসছে, কিউ কি থেকে কেন কি এসছে, কিউ কি, অর্থাৎ এত পরিমাণে এই বিদেশি ভাষার প্রভাব পড়ছে। এবং পরে আমাদের অন্যমনস্কতার কারণে, ধরো কেউ তিল বললো, আমি তাল শুনলাম অন্যমনস্ক হয়ে, আমি লিখে দিলাম তাল। জিহ্বার পরিশ্রম লাঘব করার জন্য, ধরো এমন অনেক মানুষ পাবে, হয়তো কম পাবে কিন্তু পাবে, যারা একটা মানে একটা বাক্য বলার সময় প্রথম 3-4টে শব্দ সুন্দর করে বলে, লাস্ট 2-3টে শব্দ আস্তে আস্তে বলে। কেন বলতো? জিহ্বার পরিশ্রম লাঘবের জন্য। এর ফলে কিন্তু ধ্বনি পরিবর্তন ঘটে। শ্রবণ যন্ত্রের ত্রুটি, ধরো কেউ কানে একটু কম শোনে, দেখা গেল তারে তুমি বললে এই বাড়ি যাবি, সে শুনলো ও অমুক যে কোন অন্য কোথাও যাওয়ার কথা বলছে, হ্যাঁ কি বললে, অন্য কোথাও যাবো, আচ্ছা ঠিক আছে। তো এই যে বিষয়গুলো কিন্তু সবটাই এই ধ্বনি পরিবর্তনের কারণ। অর্থাৎ ধ্বনি পরিবর্তনকে 2 রকম ভাগে ভাগ করা যাচ্ছে: স্বরধ্বনি ঘটিত ধ্বনি পরিবর্তন এবং ব্যঞ্জন ধ্বনি ঘটিত ধ্বনি পরিবর্তন। এছাড়াও প্রাকৃতিক কারণের মধ্যে এগুলো রয়েছে, এবং এই যে স্বরধ্বনি এবং ব্যঞ্জন ধ্বনি, এটা আমরা আগামী ক্লাসে, অর্থাৎ আগামীকাল ইন ডিটেলস পড়াবো। আজকে মোটামুটি এই পর্যন্ত। স্যার। হ্যাঁ ম্যাডাম।